আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন এটি খুঁটিয়ে ঘাতরির চেষ্টা করা হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই সরকারকে স্যাবোটাজ করছেন, ডক্টর ইউনূসকে স্যাবোটাজ করা হচ্ছে। এই বিষয়টি আমাদের কাছে মোটামুটি স্পষ্টভাবে ধরা পড়ছে। প্রিয় দর্শক, আজকের নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটুও না টেনে আজকের নিউজটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেই আলোচনাটা শুনে যাবেন। চলেন আমরা বিস্তারিত আলোচনা শুনি। আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন এটি খুঁটিয়ে ঘাতরির চেষ্টা করা হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই সরকারকে স্যাবোটাজ করছেন, ডক্টর ইউনূসকে স্যাবোটাজ করা হচ্ছে। এই বিষয়টি আমাদের কাছে মোটামুটি স্পষ্টভাবে ধরা পড়ছে। তো আজকে থেকে বেশ কয়েকদিন ধরে আমরা যে অসঙ্গতিগুলো সরকারের মধ্যে দেখছি, অর্থাৎ সরকারের ভেতরে থেকে সরকারকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, সে বিষয়গুলো আমরা চেষ্টা করব এইখানে এই অনুষ্ঠানে অল্প সময় 10-12 মিনিটের মধ্যে তুলে ধরার জন্য। এবং এর জন্য একটি শিরোনাম দেওয়া হয়েছে, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। কিছু করার নাই। আপনারা জানেন যে গত 22শে মে ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি পরিস্থিতির সৃষ্টি হয়। ডক্টর ইউনূসের পদত্যাগের যে ঘোষণা, এরকম একটি বিষয়কে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে 21শে মে ওই সময়টায় সেনাপ্রধানের একটি বক্তব্য মিলিয়ে সরকার, সেনাবাহিনী সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল। এর মধ্যে 24শে মে একনেকের বৈঠকের পরে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ, উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তার বক্তব্য থেকে জানা যায় যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না। তো এই বিষয়টি জানার পরে মোটামুটি একটি স্বস্তি নেমে আসে। কিন্তু 25শে মে হঠাৎ করে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়। 25শে মের এই অধ্যাদেশ হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এটি 25শে মে জারি করা হয় এবং তারপর থেকে আসলে এক ধরনের অস্থির একটা অবস্থা বিরাজ করছে আমাদের সচিবালয়ে। তো আমি যদি আপনাদেরকে এই আইনের থেকে একটু জিনিস দেখাই, এই আইনের যে ধারা বা যে এই আইনে যেগুলো বলা হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই আইনের এটা 18 সালের যে 57 নম্বর আইনের ধারা 37 ক এর সন্নিবেশ, অর্থাৎ এখানে নতুন ধারা 37 ক একটি ঢোকানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে এমন কোন কার্যে যদি লিপ্ত হন যাহা অনানুগত্যের শামিল বা যাহা অন্য কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে, অথবা অন্যান্য কর্মচারীর সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন, যে কোনো কর্মচারীকে তাহার কর্মে হইতে অনুপস্থিত থাকিতে বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্তে উস্কানি দেন, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, ইত্যাদি ইত্যাদি মোট 4টি ধারা এখানে দেওয়া হয়েছে। এবং এর শাস্তি হচ্ছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, চাকরি হইতে অপসারণ বা চাকরি হইতে বরখাস্ত। এবং এই যে আইনটা, এই আইনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বেশ কিছু বিষয় এখানে এসেছে যে এই আইনের অধ্যাদেশের আওতায়, অর্থাৎ নতুন যে অধ্যাদেশ দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের আওতায় কাউকে বিচারাধীন করা হলে তদন্তের কোনো অবকাশ রাখা হয় নাই। নিয়োগকারী কর্তৃপক্ষের সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই অধ্যাদেশ অনুযায়ী নিয়োগকারী কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবে। অভিযুক্ত কর্মচারী জবাব দিলে এবং জবাবে শুনানি চাইলে শুনানি শেষে কেন তাকে দণ্ড দেয়া হবে না মর্মে আবারও 7 দিনের নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের জবাব দিক বা না দিক, নিয়োগকারী কর্তৃপক্ষ দণ্ডাদেশ প্রদান বিষয়ে সরকারি কর্ম কমিশনের সঙ্গে কোনো সুপারিশ না করেই দণ্ড প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ হাসিনা আমলে যদি এই অধ্যাদেশটি হতো, তাহলে এটি নিয়ে বলা হতো যে এটা ফ্যাসিস্ট সরকারের একটি ফ্যাসিস্ট অধ্যাদেশ। এবং এখানে আসলে হাসিনা 18 সালের যে আইনটি করেছেন, তিনি
2018 সালের যে আইন, সেটি আসলে 1985 সালের শৃঙ্খলা ও আপিল বিধিমালাকে পরিবর্তন করে অনেকটা সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কিছু সহজ বিধান রেখে কড়াকড়ি কমিয়ে একটি 18 সালের যে চাকরি আইনটা প্রবর্তন করা হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে সচিবালয়ে যারা চাকরি করেন তারা কেউই আইনের ঊর্ধ্বে নন। সেই আইনের ঊর্ধ্বে যদি না থাকেন, তাদের ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেমন ধরেন যে গত 10 মাস ধরেই, 10 মাস ধরেন 8-9 মাস ধরেই বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফোরাম, তারা 26 জন সচিবকে, যারা আওয়ামী লীগের দ্বারা সুবিধাভোগী তাদেরকে সরানোর জন্য তারা দাবি জানিয়েছেন। তারা চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো আছে, যেমন এই জনপ্রশাসন সচিব মোখলেস সহ যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো আছে সেগুলো বাতিল করার দাবি করছেন। তারা স্বাভাবিক পদোন্নতির যেই পদ্ধতি সেটিকে আর একটু রিফাইন করা, সেটিকে আর একটু কি বলবো, যুক্তিযুক্ত করা বা নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। কারণ এই সরকার ডক্টর সালেউদ্দিন কে প্রধান করে একটি কমিটি করেছে এসব পদোন্নতির বিষয়গুলো দেখার জন্য, সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন। সেই জায়গাটায় কিন্তু তাদের কোনো সারা শব্দ নাই। তারা কিন্তু এই অধ্যাদেশের বাতিলের বিষয়টিও তাদের চতুর্থ দফা হিসেবে তারা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তো হঠাৎ করে সরকারি কর্মচারীদেরকে উস্কে দেওয়ার জন্য, অর্থাৎ এমনিতে ধরেন সেনা প্রশাসন বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি নাজুক পরিস্থিতি বলা চলে, একটি টানাপোড়েন চলছে, এর মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আবার একটি টানাপোড়েনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হঠাৎ করে এই অধ্যাদেশটি জারি করা হলো। আপনারা যদি দেখেন, 22 তারিখ থেকে শুরু হলো পদত্যাগের গুঞ্জন। 22শে মে, 24শে মে জানা গেল তিনি পদত্যাগ করছেন না। 25শে মে এই অধ্যাদেশটি জারি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলো। গত দুদিন আগে জানানো হয়েছে ডক্টর ইউনূস জাপান থেকে ফিরে তিনি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন। তারপরে আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন এসে প্রতিদিন 1 ঘন্টা করে একটি কর্মবিরতিতে তারা গেছেন। তারা হয়তো ডক্টর ইউনূস আসা পর্যন্ত দেখবেন। তো আমরা আসলে বলতে চাচ্ছি যে এটা কি দরকার ছিল এই মুহূর্তে? এই মুহূর্তে কি এটা খুব গুরুত্বপূর্ণ কোনো ইস্যু, গুরুত্বপূর্ণ কোনো এজেন্ডা? সরকার কিন্তু ধরেন ক্ষমতায় আসার পরে 22 জন জেলা প্রশাসককে কিন্তু প্রায় 3-4 মাস আগে কিন্তু চাকরিচ্যুত করেছেন। কারণ তারা 18 সাল নির্বাচনে যে সংশ্লিষ্টতা, সেই সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তারা এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমি ভাবছিলাম যে 22 জন ডিসি কে, জেলা প্রশাসককে যে চাকরিচ্যুতির যে ঘটনা, সেই ঘটনাটা কি প্রতিক্রিয়া হয়, এবং আমি দেখলাম যে তেমন কোনো প্রতিক্রিয়া আসলে হয় নাই। যেটি নিয়ে বিক্ষোভ বা সমাবেশ হওয়ার কথা ছিল বা প্রতিবাদের হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। তো হঠাৎ করে মনে হচ্ছে যেন সরকার চাচ্ছে যে কাউকে, প্রশাসনের মধ্যে একটা আনস্টেবিলিটি ক্রিয়েট হোক, প্রশাসন থেকে ডক্টর ইউনূসের প্রতি একটি অনাস্থা আসুক, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এবং ধরেন যে ওই সময় যে চাকরিচ্যুত করা হয়েছে তখন কিন্তু ধরেন যে গ্রাউন্ডটা আর কি, ধরেন আসলে জেলা প্রশাসক তো সরকারের আদেশ পালন করতে বাধ্য। তো সরকারের আদেশ দেওয়ার পরে সরকারকে আদেশ না পালন করলে কি তার জেলা প্রশাসকগিরি থাকবে, তার চাকরি থাকবে? তো অর্থাৎ ধরেন একটা জটিল একটা অবস্থার মধ্যে আসলে ফেলে দেওয়া হয়েছে। এবং এটির আইন মন্ত্রণালয়ের দায় সবচেয়ে বেশি এখানে। আইন মন্ত্রণালয় কোন বিবেচনায় কিভাবে আসলে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারা কি 1990 বা 1996 মতো যে রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র সরকারের প্রতি আনুগত্য থেকে বের হয়ে এসে জনতার মন্ত্র টাইপ কিছু করার উস্কানি দেওয়ার চেষ্টা চলছে, যে সরকারকে অকার্যকর করে দেওয়ার একটি চেষ্টা চলছে, যে ডক্টর ইউনূসকে যদি সরানো যায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আনস্টেবিলিটি ক্রিয়েট করে, সেই চেষ্টা কি সরকারের ভেতরে কেউ করছেন? এর দায় কি ডক্টর আসিফ নজরুলের, আইন উপদেষ্টা, নাকি গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে এই কাজটি করছে? হয়তো দেশের গোয়েন্দা সংস্থা, হয়তো দেশের বাইরের গোয়েন্দা সংস্থা, সবাই মিলে কি এই কাজের সঙ্গে যুক্ত? এই বিষয়টি নিয়ে আমি লক্ষ্য করছিলাম গত কয়েকদিনের পত্রিকা, আমাদের বিভিন্ন সংবাদপত্রের যে আলোচনা, টেলিভিশনের যে আলোচনা, কিন্তু এই বিষয়টিকে তারা এই অ্যাঙ্গেল থেকে কেউই দেখছেন না, যে এই মুহূর্তে
এই জাতীয় একটি অধ্যাদেশের প্রয়োজন ছিল কিনা, এমনিতে টার্ময়েলের মধ্যে আরো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন ছিল কিনা। কারণ সচিবালয়টা তো ছিল গত 10 মাসে, কিন্তু সচিবালয় কেন্দ্রিক যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অনেকটা স্থির ছিলেন। তো সেখানে কি খুঁচিয়ে ঘা করার চেষ্টা হচ্ছে কিনা, শান্ত নদীতে বা শান্ত পুকুরে আপনি কি বড় ঢিল ছুঁড়ে এদিকে পানিকে এলোমেলো করার চেষ্টা করছেন কিনা, সেই জাতীয় এঙ্গেলে আমি কারোর মধ্যেই কোনো আলোচনা দেখি নাই। তো যার জন্য ভাবলাম যে বিষয়টা সামনে নিয়ে আসি। আর আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুটি শব্দই তাদের পুরো চাকরি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো আইন লাগে না। একটি শব্দ হচ্ছে অসদাচরণ। এই অসদাচরণের মধ্যে আপনার বসের কথা ডিজার্ভে করা পড়ে। এই অসদাচরণের মধ্যে আপনার সহকর্মীদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র পড়ে। এই অসদাচরণের মধ্যে কোনো নারী সহকর্মীর প্রতি অন্য যে কোনো ধরনের আচরণকে কাভার করা যায়, অনুপস্থিতিকে কাভার করা যায়, ফেসবুকে কোনো কমেন্টসকে কাভার করা, অর্থাৎ অসদাচরণের যে বিশাল ব্যাপ্তি, সেই ব্যাপ্তি দিয়ে কিন্তু সকল আইন কাভার হয়। এবং নর্মালি আপনি যদি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বরখাস্ত করা হয় বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেখানে এই শব্দটি অবশ্যম্ভাবী থাকে। আর আরেকটি শব্দ হচ্ছে জনস্বার্থে। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বলেন, প্রশাসনের লোক বলেন, তাদেরকে যখনই বদলি করা হয়, ওএসডি করা হয় বা বরখাস্ত করা হয়, সেখানে এই শব্দটি থাকে যে জনস্বার্থে তাকে বদলি করা হলো, জনস্বার্থে তাকে বরখাস্ত করা হলো। অর্থাৎ একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস এই ব্যাপারে একটু সতর্ক হবেন, বা ডক্টর ইউনূসকে যারা পরামর্শ দেন তারা যার সঙ্গে ঘনিষ্ঠ, অর্থাৎ এই লোকগুলো সম্পর্কে কিন্তু আমরা বলছি না, এই ডক্টর আসিফ নজরুল সহ বেশ কিছু পার্সনকে আমরা চিহ্নিত করে বলছি যে এরা কিভাবে ক্ষতি করছে, এরা কিভাবে আওয়ামী লীগের স্বার্থ পুনরুদ্ধারের চেষ্টা করছে, এরা কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের দিকে এদের মনোযোগ সবচেয়ে বেশি বাংলাদেশের স্বার্থের চেয়ে। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে এই জায়গাটা ডক্টর ইউনূসের দেখা উচিত এবং এটি রিশাফল করা উচিত। কেউই আসলে কোনো কিছুর জন্য একেবারে কম্পালসারি না। এই যে ধরেন মোখলেস, যে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, তার ঘুষের ব্যাপারটা, অর্থাৎ আরেক সচিবের সঙ্গে তার ঘুষ সংক্রান্ত হোয়াটসঅ্যাপের যে চ্যাট, এটি যখন বের হলো তারপরে কোনো ব্যবস্থা হয়নি। এটি তদন্ত করলেন কে? তদন্ত করার জন্য 2-3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হলো, তারা নাকি এটা তদন্ত করে দেখবেন। আনফরচুনেটলি যেসব উপদেষ্টাকে এই যে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি তাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে তাদেরকে যদি বলেন যে আবার ইনস্টল করে রিস্টোর করো, সেটাই তারা করতে পারবে না। কিন্তু তারা হোয়াটসঅ্যাপের ঘুষ কেলেঙ্কারি তদন্ত করে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে না, কোনো দুর্নীতি হয়নি। তো আমার মনে হয় যে বিষয়গুলো দেখা উচিত। অর্থাৎ সরকারের ভেতরে সরকার ডিপ স্টেট এর সঙ্গে পরামর্শ করে ডিপ স্টেটের উদ্দেশ্য সাধনের জন্য কেউ কিছু করছে কিনা। কারণ গত কিছুদিনের বা গত 10 মাসের বিভিন্ন মুভে আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগ এই সরকারকে আনস্টেবল করার জন্য কিভাবে কাজ করছে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের যারা নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তারা কিভাবে চাচ্ছেন যে ডক্টর ইউনূসকে সরাতে। কারণ ডক্টর ইউনূস যদি থাকেন তাহলে ভারতের পাকা ধানে মই দেয়া কিন্তু হয়ে যাচ্ছে। ভারত ইতিমধ্যে অনেকভাবেই মানে কি বলবো, তাদের বাংলাদেশ থেকে তাদের যে লাভবান হওয়ার যেই স্বপ্ন ছিল, সেটি ক্রমশই তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তারা ক্রমশই এর থেকে দূরে সরে যাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যে প্রদেশ বানানো, যে বাংলাদেশ তো তাদের, বাংলাদেশ একটা সময় রাজ্য ছিল, রাজ্য থেকে এখন দেশ হচ্ছে, সেটি তাদের সহ্য হচ্ছে না। এটি কোথায় যেন পড়লাম যে রাজ্য থেকে বাংলাদেশ এখন দেশের পথে যাচ্ছে, এটি তাদের সহ্য হচ্ছে না। তো আমি আশা করি এটি দেখবেন, সচেতন যারা আছেন তারা ডক্টর ইউনূসের নজরে আনবেন এবং এই জাতীয় হঠকারী যে সিদ্ধান্তগুলো সরকারকে আনস্টেবিলাইজ করা, স্যাবোটাজ করার যে চেষ্টা, সেই চেষ্টাকে তারা ঠেকিয়ে দেবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকেও বলবো আপনারা ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেন। আপনাদের মধ্যে যারা সংবেদনশীল আছেন, যারা দেশপ্রেমিক আছেন, দয়া করে তারা এই জায়গাটায় সহনশীলতার সাথে মোকাবেলা করুন। স্যাবোটাজ যারা করতে চাচ্ছে তাদেরকে ঠেকিয়ে দিয়ে নিশ্চয়ই আমরা একটি সুন্দর দেশ যখন পাবো, সকলের সকল চাহিদা, সকলের সকল দাবি পূরণ করা অনেক সহজ হয়ে যাবে।
আরেকটি বিষয় আপনাদেরকে সামনে আনতে চাই, বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না। বিএনপি নেত্রী রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে ভারতের একটি চ্যানেল আজ তকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি ইচ্ছামতো ভাবে ডক্টর ইউনূসকে ঝেড়েছেন। ডক্টর ইউনূসের মানে কি বলবো, এই সরকারকে তিনি নানাভাবে উড়িয়ে দিয়েছেন। মানে এগুলা আসলে এদের মানে বিএনপি থেকে আসলে এই মুহূর্তে জনাব তারেক রহমান যদি 4-5 জন মানুষকে যদি সরিয়ে দেন বা তাদেরকে যদি মুখ বন্ধ রাখতে বলেন, তাহলে এটি বিএনপির জন্য কিন্তু ভালো হবে। কিন্তু এরা নানাভাবে কিন্তু ঘোট পাকিয়ে এই দলটাকে বিপদগ্রস্ত করছে। যেই চ্যানেলে বিএনপি নেত্রী গেছেন সেই চ্যানেলের কয়েকটি স্ক্রিনশট আমি যদি আপনাদেরকে দেখাই, যে সেই আজতকের বলা হচ্ছে তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে, ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি, তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে সতর্ক হতে হবে, বাংলাদেশি সাংবাদিকদের সংখ্যা, বিএনপি নেতা জেল মুক্তিতে ভারতের বিপদ, বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা একেবারে শেষ, বিএনপির সময় লাদেন এসেছিল, হিন্দুদের উপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি, যেন দায় এড়াচ্ছেন, তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে, শয়তান মাথাফাস, হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছেন তারেক রহমান, হাসিনার 1 নম্বর শত্রু তারেক জিয়া ক্ষমতা দখলে দেশে ফিরছেন। তো এই জাতীয় শিরোনামে তারা গত কিছুদিনে ক্রমাগতভাবে তারা এই শিরোনামগুলোকে তারা সামনে এনেছেন, নানা রকম অপপ্রচার করেছেন দেশের বিরুদ্ধে। কিন্তু সেই চ্যানেলে যে বিএনপি নেত্রী, সাবেক বিএনপির এমপি রুমিন ফারহানা, তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং এই বিষয়টিকে অনেকে সন্দেহের চোখে দেখছেন, তাদের মধ্যে অনেক ভাবনা কাজ করছে। তো এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আশা করি আগামী কিছুদিনের মধ্যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আনতে পারবো, যে হোয়াট ইজ বিহাইন্ড দিস ইন্টারভিউ। এবং এই আসলে হচ্ছে কি, দেখেন যে বিএনপির যারা নেতাকর্মী আছেন, মানে কর্মী তো না, নেতারা যারা আছেন, তারা আসলে নিজেরাই নিজেদের যে সর্বনাশ করছেন, আমরা বারবার বলার পরেও তারা এদিকে গুরুত্ব তো দিচ্ছেন না, বরঞ্চ আমরা শত্রু হয়ে যাচ্ছি, আমাদেরকে নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত করা, নানা রকম অপবাদ দেওয়ার চেষ্টা চলছে। তো এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা যা বলছি বোঝার চেষ্টা করুন দয়া করে, দেশের স্বার্থে এবং বিএনপির স্বার্থেও। কারণ ধরেন আমাদের হাতে বিএনপি হচ্ছে পাওয়ার ইন ওয়েটিং, বিএনপি হচ্ছে পরবর্তী সরকার বিএনপি গঠন করবে, এমনটি মনে হয় যদি সুষ্ঠু ভোট হয়, জনগণ যদি ভোট দেয়, আশা করছে বিএনপির নেতারা। কিন্তু আমরাও মনে করি যে এই মুহূর্তে প্রধানতম দল হচ্ছে বিএনপি, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার যে কার্যক্রম এবং কিছু কিছু নেতার যে বক্তব্য, সেটি বিএনপিকে ক্রমশ জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জনগণের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছে। আশা করি বিএনপি নেতৃত্ব এটি ভাববেন এবং সরকারের ভেতরে থেকে যারা স্যাবোটাজ করছেন তাদের ব্যাপারে ডক্টর ইউনূস সতর্কতার সঙ্গে এগোবেন। উনি ওনার উপদেষ্টা পরিষদ রিশাফল করবেন, নতুন ভাবে তিনি এই নির্বাচন পর্যন্ত যে সময়টা, আমরা চাই যে শক্তভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। গত 10 মাসে অনেক হাত মস্ক করার দিন শেষ, হাত অনেক মস্ক হয়েছে এবং আলী ইমাম মজুমদার সহ 111 এর সঙ্গে যারা যুক্ত ছিল, যাদেরকে এই সরকার নানাভাবে তোষণ করছে, ক্ষমতায়িত করে রেখেছে, এইসব ইঁদুর যারা ভেতর থেকে রশি কাটছে, যার ভেতর থেকে জাল কেটে দিচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। না হলে কিছুই করার নাই, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা, বিপদে আপনারাই পড়বেন। বাংলাদেশ আরো বেশি বিপদের মধ্যে পড়বে। আমরা যেই জুলাইতে যেই রক্ত দেয়া হয়েছে, জুলাইতে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আত্মত্যাগ, যে সংগ্রাম, সেটি আসলে মুখ থুবড়ে পড়বে, সম্পূর্ণ বিফল হবে। দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় মানুষ ডক্টর কনক সরোয়ার। এই পর্যায়ে এখন আলোচনা করবেন ডক্টর তাজ হাশমি, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আজ আমরা আরেকজন মানে আমাদের পুরনো অতিথি আবার আনলাম, আমরা শুনবো কি ঘটছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউনূস সরকার এমন এক সরকার
এটা না পারি আমরা গিলতে, না পারি ফেলতে। উনি যখন প্রথম আসলেন আমি তো উচ্ছ্বসিত যে উনি আসছেন এইবার হয়ে যাবে এত বড়, এই জন্য না যে উনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর বা পররাষ্ট্রনীতি বুঝবেন, ফিনান্স বুঝবেন, সেজন্য না। মনে করেছিলাম ওনার নাম ভাঙিয়ে তো বাংলাদেশ অনেক দূরে এগোবে। এগুলো পুরোনো কথা, এসে আশায় গুড়ে বাঁধি। এই 10 মাসে এমন কিছু ডেলিভার করতে পারেননি উনি, এই জেস্টেশন 10 মান্থস। তো এখন খুবই বিব্রতকর কতগুলো খবর আমরা পাই, সেটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। যেমন ডক্টর ইউনূস সাহেবের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। উনি বিরক্ত হয়ে পদত্যাগ করার কথাও চিন্তা করলেন, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আমি তো বলেছি, ওয়েলকাম করেছি, যে উনি যদি চলে যেতে চান চলে যাবেন, মানে এমন কিছু না যে উনি চলে গেলে বাংলাদেশ ভেঙে চুরে পড়বে। উনি যদি না থাকতেন, উনি যদি হঠাৎ করে উনি যদি রাজি না হতেন প্রধান উপদেষ্টা হতে, তাহলে কি বাংলাদেশ চলতো না? নিশ্চয়ই চলতো। 18 কোটি দেশে এরকম আমরা কমপক্ষে 100 জনকে পাবো, 100-র বেশি লোককে পাবো যারা এই গুরু দায়িত্ব বহন করে বাংলাদেশ চালাতে পারবেন। নইলে তো বাংলাদেশের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, যে উনি থাকবেন না তাহলে অন্য কোনো দলের কেউ আর রাজনীতি করবে না, নির্বাচন করবে না, তার স্থবিরতা চলে আসবে যদি একজনের উপর সবকিছু নির্ভর করে। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে কতগুলো বিতর্কিত ব্যাপার এসছে। যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি সুচিন্তিত কথা বলেন এবং উনি রাজনীতি করেন না, রাজনীতির কথা বলেন না। উনি বলেছেন এই 9 মাসে দেশে নতুন 27 লক্ষ বেকার সৃষ্টি হয়েছে। তো চাকরি সৃষ্টি করতে পারেননি, 27 লক্ষ নতুন অ্যাড হয়েছে বেকারদের তালিকায়। তারপর ডক্টর ইউনূসের অনেকগুলো ডিসিশন, যেগুলো নিউ এজ পত্রিকা, এটা তো আওয়ামী পন্থী পত্রিকা নয়, সারা জীবনের আওয়ামী লীগের বিরোধিতা করেছে, ভারতের বিরোধিতা করেছে। সেখানে 9 তারিখে, এই মাসের 9 তারিখে একটা কভার স্টোরি এসছে, ইউনূস সাহেবের গ্রামীণ নিয়ে কি কি করেছেন। অনেকগুলো অভিযোগ তারা তুলেছে যে গ্রামীণ ইউনিভার্সিটি বানাচ্ছেন তাড়াহুড়া করে। মানে আমরা যদি দেখি গ্রামীণ গ্রামীণ গ্রামীণ, উনি যতগুলো মেজর ডিসিশন নিয়েছেন গত 10 মাসে, সবগুলোর সঙ্গে গ্রামীণের সম্পর্ক রয়েছে। মানে বিচার করা, সংস্কার করা কিচ্ছু করেননি। গ্রামীণ ইউনিভার্সিটি কেন করা হবে তাড়াহুড়া করে, প্রশ্ন উঠল। নিউ এজ গ্রামীণ এমপ্লয়মেন্ট নামে একটা এমপ্লয়মেন্ট এজেন্সি আছে, তারা ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স পেল। গ্রামীণ টেলিকম অ্যাপ্রুভাল পেল, ডিজিটাল ওয়ালেট তারা চালাবে গ্রামীণ টেলিকম। তারপরে গভর্নমেন্টের শেয়ার 25% থেকে কমিয়ে 10% করা হলো গ্রামীণ ব্যাংকে, এটাও খবর। গ্রামীণ ব্যাংকের 5 বছরের ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হলো, যেটা আগে ছিল সেটাকে আবার রিইনস্টেট করলো, আরো 5 বছরের জন্য তারা কোনো কর দেবে না। তো যতগুলো মেজর ডিসিশন ডক্টর ইউনূস নিয়েছেন সবগুলাই গ্রামীণ সম্পর্কে। তা বাংলাদেশ কোথায়? এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর, যেটা যে খুবই খারাপ খবর, যে মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা, মানে তাকে ওখানে থাকতে দেওয়া যায় না। একজন যাকে বলা যায় আনওয়েলকাম, যে বাংলায় কি বলে এক কথা, তাকে বের করে দেওয়া হয়েছে, অবাঞ্ছিত। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়া হলো। কারণটা কি আমি এটা নিয়ে আলোচনা করেছি, যে মিয়ানমারের ব্যাপারে এই আরাকান এগ্রিমেন্ট অ্যাকর্ডের ব্যাপারে চীনকে কি করে সামলাবেন। আমি একটা অনুষ্ঠান করেছি পরশুদিন, সেটা এখনো আছে ইউটিউবে, চীনকে সামলাবেন কি করে আরাকান করিডোর দিয়ে। ওটা দেখলাম দর্শকরা ওটা কেনে নাই, মাত্র 14,000 লোক দেখেছে। কিন্তু চটকদার আরেকটা টাইটেল করে আমি 23 তারিখে একটা প্রোগ্রাম করলাম, যে ডক্টর ইউনূসের চাল আর সেনা প্রধানের ফাল, মানে লাভ দেওয়া, সেটা 3,76,000 লোক দেখেছে। এতে আমি খুব খুশি নই, আমি খুবই দুঃখিত যে একটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার করিডোর, এই ফেসবুকে ইউটিউবে যারা মন্তব্য করলেন তারা আমাকে বলছে করিডোর দিলে অসুবিধা কি আছে, এই তুরস্ক সিরিয়ার ভিতর দিয়ে করিডোর দিয়েছিল, ভারত বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর নিচ্ছে, সুতরাং বাংলাদেশও এই আরাকানের ভিতর দিয়ে করিডোর করবে, এতে অসুবিধা কি আছে। মানে আমাদের শিক্ষিত লোকজনেরও মানে মাথার সমস্ত কিছু এতটা ব্লকড, এবং তারা সেন্সেশনাল সেক্স এবং সেন্সেশনালিজম, মানুষের বদনাম, এগুলো করতে পারলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে, আর এত বড় গুরুত্বপূর্ণ কথা তারা শুনতে চায় না। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করছি, আপনারা আজকের অনুষ্ঠানটা শুনবেন, অ্যাম্বাসেডর সাকিব আলীকে আমি ফ্লোর দিয়ে দেব, উনি বলবেন যে আমরা কেন এই একটার পর একটা বিপর্যয়ে পড়ছি, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে ডক্টর খলিলুর রহমান কানা হলো, এবং মানে আমাদের ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার বলে করে, তারপরে এরকম ভাবে আমরা বারবার
মানে ভুল পথে যাচ্ছি কেন, আমাদের বিরুদ্ধে নানান দেশ, মিয়ানমার আমাদের প্রতিবেশী, তারাও আমাদের উপর ক্ষেপে গেল কেন, এবং চীনও খুব খুশি বলে আমার মনে হয় না। তো অ্যাম্বাসেডর সাকিব আলী, আপনি এই ব্যাপারে আলোকপাত করেন, আমাদের বলেন আমরা কোথায় যাচ্ছি আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে। ধন্যবাদ। মাইক্রোফোনটা মিউট। ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা ভাই বোনদের সবার প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমস্যা প্রথমত যেটা দেখা যাচ্ছে যে মিয়ানমার থেকে আমাদের অ্যাম্বাসেডর ডক্টর মনোয়ারকে যখন পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে পাঠানো হলো, তার কয়েকদিন আগেই কিন্তু ডিফেন্স অ্যাটাশে আমাদের, অর্থাৎ যিনি প্রতিরক্ষা বিষয়ক সবচাইতে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন ব্রিগেডিয়ার পর্যায়ে, উনাকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমাদের এখন কূটনৈতিক সম্পর্ক প্রথম সচিব পর্যায়ে বা অনেক নিচু পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এটা কেন হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু রাষ্ট্রীয় সোর্স থেকে কিছু জানি না, তবে আমরা এটা ধরে নিচ্ছি যে এটা হওয়ার কারণ হচ্ছে করিডোর সংক্রান্ত। তাছাড়া তো মিয়ানমারের সাথে আমাদের কোনো ইস্যু নাই, রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের আমরা তো তাদের সাথে কোনো আপনার বিবাদ সৃষ্টি করি নাই। আমাদের যদি কোনো বিষয়ে তারা বিবাদ ভাবতে পারে তাহলে এই করিডোর ইস্যু হইতে পারে, এবং এই করিডোর ইস্যুটাই আমরা ধরে নিচ্ছি। এখন আমি কিন্তু আপনার এখানেও স্যার, এই যে যখন আগে এটা কথা হয়েছে আমি বলেছি যে করিডোর ইস্যুতে কিন্তু আমি কিন্তু এটা একেবারে এটাকে আমি একদম বিরোধিতা করি না। আমি মনে করি যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে কোনো একটা প্রস্তাব দেয়, আমি আবারও একই কথা পুনরাবৃত্তি করছি স্যার, কারণ আমার পলিসি ইজ পলিসি। হ্যাঁ, এটা যদি এটা মানে কোনো কিছু না, নতুন কিছু না আসলে আমরা এটাকেই মেনটেন করি। সেটা হচ্ছে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যদি কোনো প্রস্তাবনা দেয় সেটাকে আমরা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখি না। আমাদেরকে বলতে হবে যে তখন আমাদের এই সামরিক জান্তার সাথে, আরাকান আর্মির সাথে, চীনের সাথে আমাদের কিন্তু এটা আলোচনা করার দরকার ছিল, এবং আলোচনা করে আমাদের যদি কোনো সমস্যা হইতো সেই সমস্যা নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে যেতে পারতাম, যে আমরা বলতে পারতাম যে আমরা এই সমস্যার কারণে এখন তোমাদের এই প্রস্তাব মানতে পারছি না, এবং তারপরে যদি তারা আমাদেরকে অন্য কোনো পথ দেখাইতো তাহলে আমরা সেই হিসাবে আবার আরেক রাউন্ড আপনার আলোচনা শুরু করতাম। আমি মনে করি যে এইভাবে যদি আমরা সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করতাম তাহলে এটা সবচেয়ে জুডিশাস অর্থাৎ প্রাজ্ঞ হইতো। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে কোনো একটা কারণে আমার তো সিনিয়র ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু মনে হলো যে কারোর সাথে, মানে উনি বলেন যে আলোচনা হয়ে গেছে, সবার সাথে প্রিলিমিনারি আলোচনা হয়েছে। উনি ওই যে আপনার যখন বিমস্টেকের সভা হলো তখন তো উনি ফরেন মিনিস্টার যিনি মিয়ানমারের জান্তার, তার সাথেও বোধহয় দেখা করলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার, তার সাথেও দেখা হলো। 1,80,000 রোহিঙ্গা তারা চিহ্নিত করলো যে তারা নিবে, এই ধরনের কথা উনি জানাইলেন। কিন্তু তারপরে মনে হলো উনি হঠাৎ করে বললেন যে সবকিছু হয়ে গেছে। একসময় কিন্তু উনি বললেন যে আমরা কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আমাদের ব্যাপার, কে কি বললো তাদের আমাদের কিছু এসে যায় না, এটাও কিন্তু উনি বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে স্টেটলেস পার্সনদেরকে আমাদের উপরে ঠেলে দিবে, আমরা এটা মানবো না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে উনি তখন অনেক স্ট্রং স্ট্যান্ড নিয়েছেন। স্ট্রং স্ট্যান্ড আপনি নিতে পারেন যদি আপনার সেই সক্ষমতা থাকে, কিন্তু এত কিছু হয়েছে এর মধ্যে মনে হচ্ছে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস আনতেই হবে আমাদের, এই যে যেখানে অ্যাম্বাসেডর, এখানে কিন্তু আরেকটা জিনিস আনতে হবে, যেখানে সেনা প্রধান বলছেন যে উনি কিন্তু এইসব ব্যাপারে জানেন না। আমরা ধরে নিচ্ছি আবার উনি ডাইরেক্টলি বলেন নাই যে রোহিঙ্গাদের ব্যাপারে বা করিডোরের ব্যাপারে উনি জানেন না, উনি বলেছেন সংশ্লিষ্ট বিষয়ে ওনারা জানেন না, ওনাদের সাথে আলাপ করা হয় নাই। তাহলে আমি মনে করবো যে, এবং যখন ওনাদের সাথে আলাপ করা হয়েছে এবং পরে যখন ডিপ্লোমেট পাঠানো হয়েছে ওনারা বলেছেন যে না আমরা এটা মানবো না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে পারহ্যাপস আমি হয়তো এখন বলবো, আপনি শুনেছেন কেন জানি না স্যার, যে ডক্টর খলিলুর রহমান এখন বোধহয় কাতারে, এবং এটা শুনলাম যে ট্রেসি জ্যাকবসন এখনকার যে সাজে সেও কাতারে, এটাও শুনলাম যে জামাতের আমির সেও কাতারে। এগুলো কিন্তু সামাজিক মাধ্যমে এবং ইয়েতে নানান জায়গায় আছে। তো উনারা যদি কাতারে থাকেন এবং কাতারে যদি উনাদের মিটিং হতে থাকে
যে কিভাবে করিডোরটাকে রিভাইভ করা যায়, বা কিভাবে হাউ টু ডিল উইথ যে সেনাপ্রধানের এই বিরোধিতার সাথে কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, তাহলে আমি বলবো যে এটা এটা এখনো কিন্তু আপনি মনে করেন না যে ইউনূস সরকার এটা থেকে পিছিয়ে গেছে। অর্থাৎ ইউনূস সরকার এখন এটা কন্টিনিউ করতে চাচ্ছে, তবে এখন এইটার ফলে সেনাবাহিনীর সাথে তাদের কি সম্পর্ক দাঁড়াবে, কি হবে, আমরা এখনো জানি না। সো আমি বলবো যে এটাকে অনেক সুন্দরভাবে, অনেক সুচারুভাবে হয়তো বা করা যেত, সবার সাথে কথা বলে করা যেত। এটা না করে হঠকারী কি করা হয়েছে কিনা, যার ফলে সেনাবাহিনীর সাথে সরকারের যে ব্যবধানটা সৃষ্টি হয়েছে। এবং আপনি দেখেছেন বিএনপি যেভাবে বলেছে যে তারা ডক্টর খলিলুর রহমানের অপসারণ চায়, সেরকম ভাবে সেই হিসাবে আমার মনে হয় সরকার একটা বড় ভুল করে ফেলেছে, এবং আমি জানি না সরকার এটা এখনো তাড়াতাড়ি এটার সমাধান করবে কিনা। কারণ সরকার যদি খলিলুর রহমানকে রাখে, আমি দেখি না এটা কিভাবে সমাধান হয়। না, আমি মনে করি খলিলুর রহমান একজন ব্যক্তি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে দিয়ে আপনার আরাকান করিডোরের ব্যাপার ছাড়াও তো আরো হাজারো সমস্যা রয়েছে ভারত নিয়ে। আমাদের এই যে এখানে মানে ফেনীতে ব্রিজ বানানো হয়েছে, ট্রানজিট দেওয়া হচ্ছে, ভারতকে যে সুযোগ সুবিধা দিচ্ছি, আর ভারত ছাড়াও পৃথিবীতে আরো দেশ আছে, সবার সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপার, সিকিউরিটির প্রশ্নে অনেক জায়গা থেকে থ্রেট আসতে পারে। সবসময় যে জানা শোনার জায়গা থেকে থ্রেট আসবে তাই নয়। তা আমি মনে করি উনাকে রাখতে পারে, তবে আরাকান করিডোরের ব্যাপারে সরকার যে, আমি দুঃখিত কথা বলার জন্য, মিথ্যাচার করলেন যে আমরা এরকম কোনো আলোচনাই করি নাই, কিছুই করি নাই, এটা হয় নাই। তাই তো তৌহিদ সাহেব যিনি ফরেন অ্যাডভাইজার, উনি কেন বললেন করিডোর শব্দটা ব্যবহার করলেন কেন? ওনার কি মুখ ফসকে বেরিয়ে গেল, নাকি ভারত পক্ষে ওটাই করিডোর, যেটাকে বলছেন যে পাস দেওয়া মানে এখান থেকে যাবে, সেফ একটা ট্রানজিট হবে, ওটাকেই করিডোর বলা হচ্ছে। এবং এটা কি মিয়ানমার সরকার কি ঘাস খায় নাকি যে তারা বুঝতে পারছে না? এইটা খলিলুর রহমান, ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কাজ করেন এবং ইনক্লুডিং ফরেন অ্যাডভাইজার, তার সমন্বিতভাবে তারা দায়ী। সুতরাং আমি মনে করি না যে খলিলুর রহমানকে সরানোটাই একটা বিরাট সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি তো ভালো বুঝবেন যে পারসেপশনটা এখন মিয়ানমার বাংলাদেশকে একটা শত্রু রাষ্ট্র মনে করে, এটার কি হবে? জি স্যার, আমি মনে করি যে এইটা আপনার রেস্টোর করা, যদি এরকম কারণেই হয়ে থাকে, যেটা আমরা ভাবছি যে পারসন নন গ্রাটা করেছে, আমরা যেভাবে কথা বলছি, এটা কঠিন হবে, এটা অত্যন্ত কঠিন হবে। তাদের এমনিতেই তারা আমাদেরকে একটা রেশিয়াল টোনে দেখে, একটা রেশিয়াল ওয়েতে দেখে। এখন যদি তারা তারা কিন্তু সামরিক জান্তার যে বামার যে গোষ্ঠী আর কি, যেটা মেজরিটি বার্মায় 60%, ওরা কিন্তু চীনাদেরকেও বিশ্বাস করে না স্যার। জি, ওরা চীনাদেরকেও বিশ্বাস করে না। ওরা ওই যে পেরিফেরির প্রান্তিক যে চীন বা বা ওই ওদেরকেও বিশ্বাস করে না, শান ওদেরকেও বিশ্বাস করে না। সুতরাং ওরা একটা মেজরিটেরিয়ান দেশ বানাইতে চাইতেছে ওরা, এবং এটা ওরা পারে নাই, সেই জন্যই ওরা 48 থেকে ওরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওরা কিন্তু কখনো কম্প্রোমাইজ করে নাই, ওরা কখনো বলে নাই না আমরা একসাথে মিলেমিশে থাকবো, এখন পর্যন্ত হয় নাই। আমার মনে হয় যে বাংলাদেশের প্রতি তাদের এখন একটা বিদ্বেষটা বাড়তেই পারে। এবং আমি সত্যি কথা বলতে চাই যে বাংলাদেশের সাথে বিদ্বেষ বাড়ুক কি না বাড়ুক, সেটা আমার কাছে আসলে বেশি বড় কথা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে দেখেন 25শে ফেব্রুয়ারি পরে সেনাপ্রধান কিন্তু চুপ হয়ে গেছিলেন। আমরা কিন্তু সবসময় সেই বিপ্লবের পর থেকে সেনাপ্রধানকে দেখেছি এই তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে বা ভারতের কিছু কিছু জিনিসের পক্ষে দাঁড়াতে। আমরা কিন্তু সবসময় এই সরকারকে সমর্থন করেছিলাম। কিন্তু ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর ইউনূসের এই কিছুটা ফিয়াস্কো যেটা, এটার ফলে কিন্তু সেনাপ্রধান কিন্তু একটা শক্তি পেয়ে গেলেন। সেনাপ্রধান কিন্তু নিজেকে কিন্তু একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সামনে উপস্থিত করতে পারলেন, এবং উনাদেরকে একটু মানে মনে হচ্ছে যে উনারা দায়িত্ব নিয়ে কাজ করছেন না। সুতরাং আমার মনে হয় যে আমাদের ইন্টারনাল দিকটা ইন্টারনাল দিকটা ঠিক করা দরকার। এই ইন্টারনাল দিক ঠিক করতে যে আপনি আমাকে বলেন স্যার, আমি যদি দেখি না এখানে কিন্তু এখন আরো মানে খুব কঠিন ভাবে দুটো ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেল, এবং দুটো ক্ষমতার কেন্দ্রবিন্দুর লক্ষ্য কমপ্লিটলি ডিফারেন্ট। একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 31-এ, আর একটা বলছে জুনের মধ্যে নির্বাচন হবে। সুতরাং এই দুটোর মধ্যে, এবং এটা তো এমনিতে 6 মাসের ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু ফর সাম রিজন
ফর সাম রিজন এই 6 মাস নিয়ে মানুষের মধ্যে এত আস্থার অভাব, বিশ্বাসের অভাব, যেটা কিন্তু আমি অথবা আপনি স্যার, আমরা তো কেউ ওই ড্রয়িং রুমে ছিলাম না, বা আমরা ওখানে যে দেখি না মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এর অল দ্যাট, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট ফেইলিয়ার এই সরকারের, যে তারা এই 6 মাসের পর্যন্ত সময় পর্যন্ত একটা গ্রেস টাইম পাইতেছে না। জি জি, এখানে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে। যেমন আমি কিন্তু এখানে কোনোভাবেই জেনারেল ওয়াকারকে একটা পার্টি বানাতে চাই না, রাজি না, কেননা ওনার সেই পার্টি হওয়ার বৈধতা নেই। উনি যত ভালো কথাই বলেন, উনি যে কথাগুলো বলেছেন যে আরাকানে যদি আমরা করিডোর দেই, বাংলাদেশ গাজার মতো একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এখানে মানে উনি যেটা মিন বলেন নাই, চীন এবং মিয়ানমার বাংলাদেশকে ধ্বংস করে দেবে, যেটা মির্জা ফখরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন যে আমরা এটাকে গাজা বানাতে চাই না। কিন্তু এই দিকটা ডক্টর ইউনূসের মাথায় ঢুকলো না কেন আমি বুঝে পাই না। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে, এত ব্রিলিয়েন্ট একজন অফিসার, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া, টাফস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, জাতিসংঘে এতদিন চাকরি করেছেন, সেই খলিলুর রহমান সাহেব আমার মতো অর্ধশিক্ষিত লোক আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে আমি হলেও তো একেবারে বলতাম কোনোদিনও না, এটা করা যাবে না। একজন প্রশ্ন করেছেন, শহীদুল ইসলাম নামে এক ভদ্রলোক, করিডোর এবং হিউম্যান করিডোরের মধ্যে পার্থক্য কি? এটা সাকিব আলী সাহেবের কাছে প্রশ্ন, আমি উত্তর দিতে চাই না। কিন্তু ব্যাপার হচ্ছে যে হিউম্যান করিডোর বলে বিক্রি করার কথা হলো, করিডোর কিন্তু যুদ্ধরত অবস্থায় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই ওষুধ, খাবার এগুলো দেওয়া। এখানে ওখানে ভিকটিম কারা? আরাকানে যদি যুদ্ধ, আরাকান আর আর্মি মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওদের ক্ষয়ক্ষতি হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, সেই জন্য যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, তাদের জানের জান। আরাকান আর্মি ওখানে বিপদে পড়েছে, সুতরাং বাংলাদেশের মাধ্যমে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে আনা হলো, ডক্টর ইউনূস ইনিশিয়েটিভ নিলেন যে আমরা কিছু করব। এই যে নির্বুদ্ধিতা, উনি কাজ করছেন শুধু গ্রামীণ গ্রামীণ গ্রামীণ, আর কিছু করছেন না। বিচার কাজও শুরু হয়নি, একটা আওয়ামী লীগের বিচার হয়নি এখনো, যারা জেলে আছে তাদেরও। এবং শুধু আরাকানের ব্যাপারে উনি হঠাৎ করে তো উৎসাহিত হয়ে পড়লেন কারণ আমেরিকা চাইলো বলে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে খুশি করার জন্য তো আমরা বসে নেই। সুতরাং আমি মনে করি সাকিব আলী সাহেব ঠিকই বলেছেন যে জেনারেল ওয়াকারের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তবে নির্বাচন জুনে হবে না ডিসেম্বরে হবে, এই ধৃষ্টতা ওনার, বলার ক্ষমতা ওনার নেই। এটা মির্জা ফখরুল ইসলাম বা অন্যরা বলতে পারে। সুতরাং জোর করে যে একটা পোলারাইজ করা হচ্ছে ডক্টর ইউনূস বনাম ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামান, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। কারণ ডক্টর ইউনূসের একটা ম্যান্ডেট আছে, বিপ্লবের পরে তাকে ডেকে এনে আমরা বসিয়েছি, কিন্তু ওয়াকারুজ্জামানের এরকম কোনো ম্যান্ডেট নাই যে রাজনীতির ব্যাপারে উনি কথা বলবেন। তো আপনি শহীদুল ইসলাম যেটা জিজ্ঞেস করেছেন যে পার্থক্যটা কি, হিউম্যানিটেরিয়ান করিডোর স্যার আর এমনি করিডোরের মধ্যে হচ্ছে কি, এমনি করিডোর হতে পারে যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যেই জিনিসটা চাচ্ছিলাম যে নেপাল আর ভুটানের সাথে আমরা যাতে একটা ডাইরেক্ট আমাদের সংযোগ হয়, সেটার জন্য আমরা একটা করিডোর চাচ্ছিলাম ভারতের থেকে। তো তাহলে ওই একটা রাস্তা হতো আমাদের মধ্যে, ওই রাস্তা দিয়ে আমাদের মাল যাওয়া আসা করতে পারতো, এবং সেই রাস্তার উপরে এক ধরনের আপনার স্যার আংশিক একটা সার্বভৌমত্ব নেপাল এবং বাংলাদেশের থাকতো। সেখানে নেপালের নিরাপত্তা কর্মীরা এবং বাংলাদেশের নিরাপত্তা কর্মীরা ওই রাস্তার উপরে থাকতেন। এটা হচ্ছে কি একটা এই মানে সাধারণ পর্যায়ের করিডোর, ট্রেড করিডোর যদি আমরা বলি। আরেকটা আমরা যেটা বললাম সেটা তো হচ্ছে কি মানবিক সাহায্য বা ত্রাণ সামগ্রীর জন্য করিডোর, যেটা সাধারণত যুদ্ধ সংকুল এলাকায় থাকে, বিভিন্ন ওয়ারলর্ডরা বা বিভিন্ন বাহিনী হয়তো বিভিন্ন জায়গা দখল করে আছে, তার মধ্যে থেকে আমরা একটা মানবিক কাজ করতে যাচ্ছি, সেই হিসাবে প্রত্যেককে আপনার ওই যে মানে রাজি করিয়ে একটা পথ তৈরি করা হয়, এবং সেই পথ দিয়ে জাতিসংঘ সাধারণত বা অন্যান্য ওই রকম কোন ত্রাণ সংস্থা, রেড ক্রস বা এরকম রেড ক্রিসেন্ট, তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে যায়, মানে একটা বিতরণ কেন্দ্রে রাখার পরে আবার ফেরত আসে। এটা আমরা অন্যান্য ইথিওপিয়াতে বলেন বা অন্যান্য দেশেও আমরা এটা দেখেছি, আফ্রিকার বিভিন্ন দেশে এটা সাধারণত হেইটিতে আমরা দেখেছি এটা এরকম হতে পারে। সো আমার কথা হলো কি স্যার, যেখানে একটা জিনিস আপনি বলছিলেন আমি একটু বলতে চাই, আপনি আমেরিকাতে তো বহু বছর কাটালেন, এখন কানাডাতে আছেন। থমাস সাওয়েল বলে এক ভদ্রলোক আছে, উনি ইকোনমিক্স এর টিচার ছিলেন, THOMAS SOWEL। আপনি কি ওর কথা শুনেছেন কখনো? থমাস সাওয়েলের? আচ্ছা, থমাস সাওয়েল ওই জর্জ মেসনে পড়ায়, তো সে হচ্ছে লেফটিস্টদের একটা উল্টা ইয়ে আর কি, মার্কসিস্টদের উল্টা কথা বলে। হ্যাঁ,
সে রাইট উইং, আমি একদম স্ট্রেট আগে বলে নিচ্ছি এটা রাইট উইং। হ্যাঁ, কিন্তু তার কতগুলো কথা কিন্তু খুব ইন্টারেস্টিং। সে বলতেছে, এবং আপনি যেহেতু খলিলুর রহমান সাহেবের সম্পর্কে বা ডক্টর ইউনূস, উনার এখানে কিন্তু অনেক লোক আছে যারা খুবই ডিগ্রিধারী, ক্রিডেন্সিয়ালিজম যেটা বলা হয় সেই ক্রিডেন্সিয়াল ওনাদের অনেকেরই আছে। কিন্তু এই সাওয়েল যে কথাটা বলছেন, দেখেন স্যার, উনি বলছেন যে এই পৃথিবী, দ্য ওয়ার্ল্ড ইজ নট সাফারিং ফ্রম ল্যাক অফ ইন্টেলিজেন্স, ইট ইজ সাফারিং ফ্রম ল্যাক অফ জাজমেন্ট। রাইট, রাইট। হ্যাঁ, বলছেন যে হ্যাভিং অ্যান অ্যাডভান্সড ডিগ্রি ইজ মিস্টেকেন ফর হ্যাভিং অ্যাডভান্সড আন্ডারস্ট্যান্ডিং। জি, খুব সুন্দর কথা, আপনি এটা বাংলায় বলে দিন অনেকে দর্শক। আচ্ছা, তো তাহলে স্যার যেটা বলা হচ্ছে যে এখানে যে আমরা মনে করি যে বুদ্ধিমত্তা বা জ্ঞান, ইন্টেলিজেন্স, যেটার আইকিউ, হ্যাঁ জ্ঞানের আইকিউ হয়, যে জ্ঞানের নাই দেখে আমাদের সমস্যা। আসলে জ্ঞানের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে বিচার বুদ্ধির সমস্যা। জি, বিচার বুদ্ধির সমস্যা। আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি খুব উচ্চতর একটা ডিগ্রি নিলাম, তার মানে যে আমাদের খুব উচ্চতর বোঝাপড়া হইলো, আমরা খুব প্রাজ্ঞ হইলাম, উইজডম হইলাম, ওয়াইজ হইলাম, এটা কিন্তু তাতে মিন করে না। আর আরেকটা জিনিস দেখবেন যে যখন ইন্টেলেকচুয়ালরা, অর্থাৎ সরি স্যার আপনি একজন ইন্টেলেকচুয়াল, কিন্তু আমি আপনাকে ওইভাবে বলছিলাম, কিন্তু আমিও বলছি, আমি অবসরপ্রাপ্ত, তারপর বলছি আর কি স্যার, যে বলছেন যে ওয়েন ইন্টেলেকচুয়ালস, ওরা যখন দায়িত্ব নেয়, বুদ্ধিজীবীরা যখন দায়িত্ব নেয়, তখন ফলাফলের পরিবর্তে কথার ফুলঝুরি কিন্তু বেশি থাকে। জি, রেটরিক টেকস দ্য প্লেস অফ রেজাল্টস। জি, and the reality is replaced by theory। অর্থাৎ এবং বাস্তবতা কি হয়, তত্ত্ব দিয়ে বাস্তবতাকে মনে হয় তত্ত্বের জায়গায় মানে সরি বাস্তবতার জায়গায় তত্ত্বকে বসানো। এই যে যেমন ধরেন এই যে আমাদের সংস্কার করার যে প্রবণতা আমরা যেভাবে করতে যাচ্ছি, এটাতে আমার মনে হচ্ছে যে আমরা বাস্তবতার জায়গায় তত্ত্বকে বসাচ্ছি। কথা বলছি বেশি। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই যে এটার একটা বিরাট কারণ, এটা এই টমাস সাওয়েল বলতেছে এটার একটা বিরাট কারণ। বিরাট কারণটা কি? যারা খুবই একাডেমিক ভাবে বা যারা খুব ভালো ভালো চাকরি করেছেন, ক্রিডেন্সিয়ালের জন্য বড় বড় চাকরি করেছেন, ইন্টেলেকচুয়াল চাকরি, উনি ইন্টেলেকচুয়াল চাকরি বলতে কিন্তু স্যার একটা স্পেশাল বুঝাচ্ছেন। উনি বুঝাচ্ছেন যে যারা বিমূর্ত বিষয়ে, নৈর্ব্যক্তিক বিষয়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, যাকে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট বলে, অর্থাৎ বিমূর্ত, যেটাকে ধরা ছোঁয়া যায় না, বিমূর্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তার মানে এনারা ফিজিক্স নিয়ে করতেছেন না, এনারা রসায়ন নিয়ে করতেছেন না, এনারা করতেছেন অন্যান্য এই যে সামাজিক বিজ্ঞানগুলো নিয়ে এবং অর্থনীতির কিছু অংশ নিয়ে। এনারা যখন ভুল করেন, এনাদের কিন্তু চাকরি যায় না, এবং ইনারা কিন্তু সারা জীবন একই উনাদের কাজ চালাতে থাকেন। একটা উদাহরণ দেই, দেবপ্রিয় ভট্টাচার্য, উনি কিন্তু ট্রান্সশিপমেন্টের পক্ষে অনেক কথা বলেছিলেন 2001 সালে। মাহমুদুর রহমান ভাই এটা নিয়ে অনেক কথা বলেন, হ্যাঁ, যে উনি কিন্তু এটা ছাড়েন না, হ্যাঁ মাহমুদ ভাই, যে এইটা কিন্তু সে তখন বলছে আমরা নাকি বিলিয়ন বিলিয়ন ডলার কামাবো, তখন দুধ আর মধুতে ভাসবো আমরা, ইন্ডিয়াকে রাইট। এখন তো উনি যে এটা মিথ্যা প্রমাণিত হলো, তাতে কি উনাকে কোনো প্রাইস দিতে হয়েছে? উনাকে কোনো মূল্য পরিশোধ করতে হয়েছে? না, ওনাকে কোনো মূল্য পরিশোধ করতে হয়নি। এখন কথার কথা ডক্টর, আই এম সরি বাট প্লিজ, আমি কোনো কাউকে, আমি সবাইকে এটা আমি জোড়হাতে আমি ইয়ে করছি, কেউ পার্সোনালি নেবেন না, এটা কেউ পার্সোনালি নেবেন না। প্রত্যেকে একভাবে এক এক জায়গায় আমরা জীবনে এসে পৌঁছেছি, আমরা কিন্তু নিজেদের অবস্থা বোঝার আমাদের দরকার আছে। সেটা হচ্ছে যে আমাদের যারা ধরেন বিদেশি পাসপোর্ট হোল্ডার, ভালো ভালো ডিগ্রি আছে, ভালো ভালো জায়গায় আছে ছিলেন, উনারা যেই মুহূর্তে যদি ফেইল করেন, ওনারা চলে যাবেন। ওনারা ওখানে যে ওনাদের কিন্তু কোনো মূল্য পরিশোধ করতে হবে না। যেহেতু মূল্য পরিশোধ করতে হয় না, সেই জন্য উনাদের ব্রেইন উনাদেরকে ওই সলিউশনটা দিচ্ছে না। ওই কার্য মানে যে ডেসপারেশন বা যেই ধরনের ড্রাইভ নিয়ে কাজটা করতে হয়, যেভাবে মানুষকে একটা পলিটিশিয়ান যেভাবে করে, যেমন ধরেন একটা কথা ঠিক স্যার, একটা কিন্তু ধরতে হবে যে বিএনপি যা কিছুই করে থাকুক 1 থেকে 6 এর মধ্যে যা কিছু, তার প্রাইস কিন্তু সে পে করেছে, এবং এই আওয়ামী লীগ কিন্তু এখন প্রাইস পে করছে। ঠিক সেরকম ভাবে কিন্তু ইন্টেলেকচুয়ালরা প্রাইস পে করেন না দেখে আমি যেটা বলতে চাচ্ছি, উনাদেরকে দিয়ে সরকার বানাইলে সেই সরকারটা খুব একটা কার্যকর হয় না।
উনারা থিওরি দিয়ে ভাবে খুব সুন্দর কথা বলেছেন। আমার এই ব্যাপারে একটা বক্তব্য আছে, আর একটা প্রশ্ন করেছেন একজন আপনার কাছে, নামটা আমি ঠিক RKDALOIR RK খানে KHANE, উনি একটা প্রশ্ন করেছেন বাংলায়, এখন দুর্বল অবস্থায় থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কি সম্ভব আদৌ, নাকি কঠিন বা শক্তিশালী অবস্থান নেওয়া দরকার? এটা আপনাকে প্রশ্ন করব আমি, এই প্রশ্নটা এসে আপনি চিন্তা করেন। ইতিমধ্যে আপনি যেটাকে বললেন যে থিওরিটিক্যাল নলেজের সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এম্পিরিক্যাল রিসার্চ এক জিনিস আর থিওরি দিয়ে রিসার্চ আরেক জিনিস। সুতরাং থিওরি দিয়ে আমাদের দেশে দেখেন, আমরা ছোটবেলায় যখন ইউনিভার্সিটিতে চাকরি করতাম তখন তো বিশ্বাস করতাম যে এই 5-7 বছরের ভেতরেই বাংলাদেশে সমাজতন্ত্র চলে আসবে, বাড়িঘর কেনার পর দরকার নাই, সরকার সবকিছু দিবে। আমি এটা যখন লেকচারার ছিলাম তখন বিশ্বাস করতাম, কেননা আখলাকুর রহমান সোবহান এবং বড় বড় বিজ্ঞ লোকেরা বলছেন এটাই হচ্ছে। প্রফেসর আবু মাহমুদ ইকোনমিক্সের আমাদের কলিগ ছিলেন, শিক্ষক ছিলেন, ওরা যখন বলছেন সমাজতন্ত্র চলে আসবে, সববার বাড়িঘর হয়ে যাবে, চাকরি বাকরি স্বাস্থ্য কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি এটা মনে মনে বোকার মতো বিশ্বাস করতাম। কারণ তারা যেভাবে বলতেন, এখন এই মার্কসিজম বলেন আর ইসলাম বলেন, আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসলো তখন বাংলাদেশের এক মৌলানা সাহেব বললেন আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। উনি মারা গেছেন এই জন্য মুফতি সাহেব। এখন তাদের যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসিটা যে কত বড় ছিল, এখন বুঝি যে তারা এখন বলে গাজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে যুদ্ধ করব, হাদিসে আছে। সে হাদিসে সে যুদ্ধটা আমি মনে করে হয়ে গেছে, মোহাম্মদ বিন গরিব ভারত দখল করে ফেলেছেন, গাজওয়াতুল হিন্দ শেষ। 1965 যুদ্ধের সময় যখন ঢাকা কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখনও শুনতাম গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, ভারত দখল করার যুদ্ধ শুরু করেছে পাকিস্তান। আর কয়দিন যুদ্ধ চললে পাকিস্তান টোটালি ব্যাংক্রাফট হয়ে যেত। এখন থিওরি আর প্র্যাকটিসের ভিতরে পার্থক্য আছে। এটা বলে আমি আপনাকে বলছি যে ইন্টেলেকচুয়ালদের পে করার ব্যাপার যেটা আপনি বললেন, নিশ্চয়ই তাদেরকে কতগুলো রং ডিসিশনের জন্য পে তো করতেই হবে, উচিত। খলিলুর রহমান সাহেবকে আমি অনুগ্রহ করে দয়া করে বলেছি যে ওনাকে রাখতে পারেন, কিন্তু রিজন যেটা অ্যাপ্লাই করে, এই আরাকানের সঙ্গে উনি চুক্তি করতে যাচ্ছিলেন এবং করিডোরের কথা বলেছেন বলেই তো এগুলো মিয়ানমার থেকে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে বের করে দিল। এই দায়িত্ব আমি ডক্টর ইউনূসের ঘাড়ে ফেলছি না, আমি এটা ডক্টর খলিলুর রহমানের ঘাড়ের উপর রাখবো এবং তারই এম্বারাসড হয়ে পদত্যাগ করা উচিত। এবং সরকার কাউকে না কাউকে তো পে করতে হবে। আপনি একটা এমন ডিসিশন নিলেন যে ডিসিশনের ফলে আপনার দেশের ক্ষতি হয়ে গেল, আপনাকে আমি এখনো বসিয়ে রাখলাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনি যে ধরনের আরো 50টা ভুল করবেন না, বা আর একটা বা দুটো ভুলও করবেন না, যেটা খুবই আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, সে ধরনের লোককে আমরা রাখবো কেন? এখন আপনি ওই প্রশ্নটা দেখেন যে আরাকান এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। আমি একটা টিপ্পণী দিচ্ছি যে আরাকান আর্মি রোহিঙ্গা বলে কোনো জিনিস আছে এটা তারা স্বীকার করে না, এবং তাদের সঙ্গে অহিনকুল সম্পর্ক। শুধু যে মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক খারাপ তাই নয়, আরাকান আর্মিও পারলে ওদেরকে হত্যা করে, ওদেরকে মারে। সেখানে আমরা মানে শেখ হাসিনা নোবেল প্রাইজ পাওয়ার আশায় তিনি প্রথমে একটু অ্যাসার্টিভ কথাবার্তা বললেন, তারপরে যখন সবাই বললো আপা এটাই কিন্তু সুযোগ, এই যে আসতে দেন, রোহিঙ্গা যত আসবে তারপরে আপনার নোবেল প্রাইজ ঠেকায় কে, তাকে তখন সবাই বললো মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি, কিন্তু তার নোবেল প্রাইজও হলো না। এখন রোহিঙ্গাদেরকে আমরা আদৌ বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে পারবো, যেটা একজন প্রশ্ন করেছেন, আপনার কি উত্তর? জি জি স্যার, থ্যাংক ইউ। আমি 2-3টা বিষয়ে একটু কথা বলতে চাইছি। যেমন ধরেন আমরা একটু আগে দেবপ্রিয় সাহেবের কথা বললাম, এই যে যেমন ধরেন 1-11 সময় আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন তৌহিদ হোসেন সাহেব। সেই সময় কিন্তু আমার এগেন তখন ফরেন অ্যাডভাইজার ছিলেন ইফতেখার আহমেদ চৌধুরী সাহেব। ওনাদের দুজনের সাথেই আমার খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক, কিন্তু পয়েন্ট ইজ বলা হয়ে থাকে যে উনাদের সময়, কারণ ওনারা শুনতে পারেন আমার কথা এবং পরে দেখা হইতে পারে, আমি বলে দিলাম, বলা হয়ে থাকে, এরপরে আপনি বুঝেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু তখন পুরোপুরি ভারতের ক্যাম্পে চলে গেছে। সেটা আমরা ওই যে প্রণব মুখার্জির বই থেকে স্যার একটা লাইন আমরা পাই সেই ইয়ের ব্যাপারে, জি। তো আরো অনেক ইয়ে আছে, কিন্তু যেটা ওই সময় হলো, এবং এটা বোধহয় আমাদের ফরেন সেক্রেটারি তৎকালীন মানে তৌহিদ হোসেন সাহেব পরে বলেছেন যে ওই সময় নানান ধরনের বড় বড় ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারেও
কি বলে ইন্ডিয়া কিন্তু হস্তক্ষেপ করতো বা তার না গলাইতো বা তাদের এক ধরনের পারমিশন লাগতো। তার মানে হচ্ছে যে তখন কিন্তু এটা তো তৌহিদ হোসেন সাহেব জেনে শুনে তখন এটা করেছেন। এটা যখন করেছেন এটা কিন্তু ভুল হয়নি, এটা কিন্তু বাংলাদেশের জনগণের বিপক্ষে গেছে, কিন্তু তাতে কি হয়েছে এখন কিন্তু ওনাকেই আবার চুজ করা হয়েছে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে। অর্থাৎ আপনি জনগণের বিরুদ্ধে, আপনি যতক্ষণ ধরে সরকারের পক্ষে আছেন বা ক্ষমতাসীনের পক্ষে আছেন, আপনি যাই করেন না কেন আপনি কিন্তু আবার ভালো থাকবেন। এখন ধরে সো আমি এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের এনাদের কোনো আসলে ওনারা মূল্য পে করেন না। ওনারা এই সমস্ত স্টেপের জন্য ডক্টর খলিলুর রহমান এখন যেটা করছেন, যেটা সবচেয়ে প্রবলেম্যাটিক, আমি চাই না যে ডক্টর খলিলুর রহমান যাক বা আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু যাচ্ছে ওনার সাথে সেনাপ্রধানের যে সমস্যাটা হয়ে গেছে এটা সলিউশন হবে কিভাবে? এখানে তো কোঅর্ডিনেশন থাকতে হবে। আমাদের ডিফেন্সের ব্যাপারে যদি এই অবস্থা হয় এখন স্যার, যে একদম কোনো কোঅর্ডিনেশন নাই, এইখানকার গভর্নমেন্টের হেড অফ গভর্নমেন্ট তাকে সেনাপ্রধান মানে না, সেনাপ্রধান বলে যে আমার কোনো অভিভাবক নাই, এবং আপনি যেটা বললেন যে উনি যাই বলেন না কেন হি হ্যাজ শোন দ্যাট হি ডাজন্ট মানে অ্যাবাইড বাই দ্য অর্ডারস অফ দিস গভর্নমেন্ট, আমি তো মনে করি। তো তাহলে উনি যখন উনি প্রুভ করে দিয়েছেন এবং ডক্টর ইউনূস এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, উনি হয়তো মুখে মুখে বলেন যে হ্যাঁ আমি সমান্তরাল সরকার চাই না, প্যারালালিজম চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো খালি কথা বলে হবে না। সো আমি আবারও বলবো যে আমি যেটা চাইবো সেটা হচ্ছে গিয়ে যে ডক্টর খলিলুর রহমান থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে উনি থাকলে উনি যাতে জিনিসটাকে রিজলভ করেন, সামরিক জান্তার সাথে প্রবলেমটা রিজলভ করেন, উনি আবার নতুন করে শুরু করুন। আর সেনাপ্রধানের সাথে ওনার সম্পর্কটা ঠিক থাকা উচিত, না হলে হয় সেনাপ্রধান সরা উচিত, না হলে উনার সরতে হবে, দুজনে কিন্তু ওষুধ থাকবে। আর হ্যাঁ, তো আরেকটা কথা হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে বলা হয়েছিল, আমাকে প্রশ্ন করা হচ্ছিল রোহিঙ্গাদের ব্যাপারে। আমি প্রথম থেকে আমার যেটা ছিল সেটা হচ্ছিল যে রোহিঙ্গাদেরকে আমি একই কথা বারবার বলে যাই স্যার, আমি এখান থেকে এখনো নড়ি নাই, সেটা হচ্ছে কি যে রোহিঙ্গাদেরকে তো প্রশিক্ষণ দিতে হবে, রোহিঙ্গাদেরকে সেলফ গভর্নমেন্ট দিতে হবে আপনার কুতুপালংয়ে। আমি মনে করি তারা তাদের পুলিশ বাহিনী তৈরি করুক, তারা তাদের চেয়ারম্যান তৈরি করুক, তাহলে ওই চেয়ারম্যানরা যাবে আর আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে করতে। আরাকান আর্মির সাথে আরাকান আর্মির যেই মানে মানসিকতা বা অন্যান্য এমনকি ধরেন অন্যান্য যারা আছে বার্মিজ আপনার উপজাতি, কেউই তো রোহিঙ্গাদেরকে পছন্দ করে না। এই ব্যাপারে অন্য তাদের সবার বিদ্বেষ আছে। সুতরাং আমাদের রোহিঙ্গাদেরকে ওখানে পাঠাইতে হলে আমি মনে করি যে তাদের যদি সামরিক প্রশিক্ষণ লাগে সেই সামরিক প্রশিক্ষণ বাংলাদেশের মাটিতেই হইতে হবে এমন কোনো কথা নেই, তারা অন্য দেশের মাটিতেও করতে পারে। তাই এই ব্যাপারে আসিয়ানেরও মানে আমি ডিপ্লোমেসিতে পরে আসতেছি, কিন্তু আমার কাছে মেইন কথা হচ্ছে যে আমাদের রোহিঙ্গাদেরকে অনেক আগের থেকেই পুশ করা উচিত ছিল, তাদেরকে তৈরি করা উচিত ছিল এমন ভাবে যেটা যাতে তারা নিজেরাই যাওয়ার জন্য একটা জিনিস তৈরি হয়, সেটা করা হয় নাই। এখন ওইটা করা হবে কি না, এবং আমি এখনো বলবো যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সেই ধরনের কোঅর্ডিনেশন থাকা উচিত যার ফলে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করানো যায়। আমরা মনে করি যে আরাকান আর্মি কোত্থেকে তার রসদ তার সাপ্লাইজ পাইতেছে, এটা কি বাংলাদেশ থেকে যাচ্ছে? যদি বাংলাদেশ থেকে যেয়ে থাকে তার পরিবর্তে আমরা কি পাচ্ছি? আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না। জি না, এখানে একটা প্রশ্ন আসছে, একজন প্রশ্ন করছে নাবা তার নাম, আমি আপনাকে দিচ্ছি প্রশ্নটা। The government has made it clear there will be no corridor. Why still you people are criticizing this government? It will only help India. এখন সরকার তো বলেছে কোনো করিডোর দেওয়া হয় নাই, তা সত্ত্বেও আপনারা সরকারের বিরোধিতা করছেন কেন? এটা করলে কিন্তু শুধু ভারত উপকৃত হবে, এই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ স্যার, আমাদের কথা হচ্ছে কি যে আমরা তো চেয়েছিলাম বাংলাদেশের সংস্কার হবে, আমরা তো চেয়েছিলাম বাংলাদেশের প্রথমত 5ই আগস্টের পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, এবং আমি স্যার শিওর আপনারও সেই সময় এই কথাগুলো আছে ভিডিওতে, আমারও আছে, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম প্রথমেই পিউরিফিকেশন। আমরা বলছিলাম এটাকে পিউরিফিকেশন, আপনার এই হাসিনার দোসরদেরকে সরান, প্রেতাত্মাদেরকে সরান করতে করতে আমরা হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। তো আমরা যখন বলেছিলাম যে এদেরকে সরান, এদেরকে আপনি ভিতরে রেখেছেন, যারা ভারতের পক্ষের লোকদেরকে ভিতরে রেখেছেন। ভারতের পক্ষের লোকরাই হচ্ছে কি আপনার সেনা প্রধানের কাছের লোক, এমনকি সেনা প্রধানের সাথে ভারতের যে নিবিড় সম্পর্ক আছে এটা তো কখনো আমাদের সেনা প্রধান অস্বীকার করেন নাই।
বলেন নাই যে না আমার সাথে ওনাদের সম্পর্ক, আমি ওনাদেরকে চিনি না, এটা তো বলেন নাই। ওনার সাথে খুবই ভালো সম্পর্ক আছে। সুতরাং ভারতের সম্পর্কের যারা মানে ভারতের পক্ষে, আমি ধরে নিচ্ছি অপেক্ষাকৃত অর্থে ভারত যারা মনে করেন যে ভারতের পক্ষে থাকলে বাংলাদেশ শান্তিতে থাকবে, সোজা কথা, আমি আরেকটু ইয়ে করে বললাম, মানে হালকা মানে লাইট করে দিলাম, তারা 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 তাদেরকে আপনি সরকারের ভিতরে রেখে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে দিচ্ছে, যেমন করিডোর দিতে দিচ্ছে না বা হোয়াট এভার। আপনারা তো তাকে কিছু বলছেন না, আপনারা আমাকে বলছেন কারণ আমি তো চেয়েছিলাম যে ভারতের সাথে, আমি শিওর যে ডক্টর তাজ হাশমি অলসো ওয়ান্টেড এ গভর্নমেন্ট হুইচ ইজ স্ট্রং, এন্ড আমি চেয়েছিলাম যে যারা বাংলাদেশের স্বার্থ পূর্ণভাবে রক্ষা করবে, কিন্তু সেটা তো হয় নাই। আমরা চেয়েছিলাম যে প্রত্যেকটা অ্যাম্বাসেডর পাঠিয়েছেন, কাদেরকে অ্যাম্বাসেডর পাঠিয়েছেন আপনি? যারা হাসিনার সময় সবচেয়ে ভালো ভালো অ্যাম্বাসেডর পোস্টিং করেছে, যারা সেই সময় প্রপাগান্ডা করেছে, আপনি তাদেরকে উইদাউট এনি সেলফ রিফ্লেকশন, উনাদের কোনো এক ধরনের জবাবদিহিতা, এক ধরনের পুনর্বিবেচনা, না আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম এবং এইটা এই কারণে ভুল হয়েছিল, এখন আমি নতুন সরকারের প্রতি মানে আমি অনুগত এবং এইভাবে আমি তাকে সার্ভ করব, কোনো আপনি স্টেটমেন্ট নেন নাই, কোনো ধরনের কিছু করেন নাই, না করে আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তাদেরকে বলেছেন যে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে তারা আমাদের কাজ করবে, সরকারে থাকবে, এটা আপনি বলে দিয়েছেন। এইটার পরে এই সরকারকে আপনি যদি বলেন যে এটা ভারত বিরোধী, আমি এটা বিশ্বাস করি না। এটা 2 বছরের জন্য যতদিন থাকবে ইউনূস সাহেব ততদিন হয়তো ভারত বিরোধী থাকবে, কিন্তু এটা সরকারটা আসলে ভারত পক্ষে। এবং এই যে মুহূর্তে উনি খালি স্থগিত করে রেখেছেন এটা কয়েকদিনের জন্য, বিকজ দেয়ার ইজ নো, আমি যেভাবে দেখি এটার কোনো শিকড়ে ঢুকে এটা ক্লিনিং আপ হয় নাই। আমার একটা প্রশ্ন আছে, আরেকজন একটা প্রশ্ন করেছেন, শুভ্র মন, তিনি প্রশ্ন করেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর পরিচালনা করা হলে কারো মাথা ব্যথা থাকার কথা নয়, এটা উনি বলেছেন। আর আমার প্রশ্ন হলো, আপনি যেটা বলেছেন জেনারেল ওয়াকারের সঙ্গে তো ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে, একটা মধুর সম্পর্ক রয়েছে, টেলিফোন মাধ্যমে তাদের কথাবার্তা হয়, কিন্তু এখন সেক্রেটারিয়েটে আপনি যেটা বললেন যে জেনারেল ওয়াকারের পাশে যারা আছেন জেনারেলরা, তারাও তো সব আওয়ামীপন্থী, ভারতপন্থী, তাদেরকে বহাল তবিতে রেখে দেওয়া হয়েছে, এটা আমি অন্তত পক্ষে 50 বার বলেছি। এখন সেক্রেটারিয়েটের দিকে তাকিয়ে দেখেন, সরকার বলছেন কোন রকম দুর্নীতির আশ্রয় নিতে গেলেই তাকে চাকরিচ্যুত করতে হবে, তার বিরুদ্ধে হাজার হাজার সেক্রেটারিয়েটের কর্মচারী রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। তা আমি এক কথা আলোচনায় বলেছিলাম যে জাস্টিস সাত্তার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন সোনালী ব্যাংকের কর্মচারীরা ওই চাকরি বেতন না বাড়ালে চাকরি করবে না হরতাল করেছিল। উনি এক কলমের খোঁচায় 11,000 ব্যাংক কর্মচারীকে বরখাস্ত করেছিলেন, তারা সব রাস্তায় পড়ে, তাদেরকে আর পুনর্বহাল করা হয়নি কোনো সরকারি চাকরিতে। একজন মন্তব্য করেছেন তাদের অনেকে রিক্সা চালিয়েছে, এই অবস্থা করেছে। এখন যদি ডক্টর ইউনূস সাহস করে, ডক্টর ইউনূসের যেটা সবচেয়ে বড় দুর্বলতা, উনি সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং সাহস বলে কোনো জিনিস উনি দেখাতে পারেন না। যদিও উনি বললেন, শুধু ওয়াকারুজ্জামানের নাম বলতে পারলেন না, উনি বললেন বে-ইখতিয়ার কথাবার্তা বলে, এখতিয়ারভুক্ত না, এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে। উনি ওয়াকারের নামও করেননি, তাকে ডিসমিস করা দূরের কথা। এখন আপনার কি মনে হয় সিভিল সার্ভিসের ভেতরে যে অসন্তোষ সেক্রেটারিয়েট, এটা কি আপনি জাস্টিস সাত্তারের ফর্মুলা প্রয়োগ করতে চান নাকি অন্য? আমি যেভাবে দেখি, আর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর হলে কি হবে? আচ্ছা, জাতিসংঘের প্রথমে ওইটা বলি, তারপরে সেক্রেটারি। এইখানে সরি, আমার আগের ইয়েতে ভাই বলেছিলেন যে করিডোর তো বলে দিয়েছে সরকার করিডোর করবে না, তাহলে আমরা কেন করিডোর বলছি? আমি করিডোর বলছি এই কারণে যে আমার যতদূর মনে পড়ে অ্যান্টোনিও গুটেরেস যখন এসেছিলেন, তিনি এসে যখন ডক্টর ইউনূসকে নিয়ে গেলেন কুতুব আলমে, তখন যখন কথা বলেছিলেন তখনই প্রথম আমরা হিউম্যানিটেরিয়ান করিডোর কথাটা শুনতে পাই। জি। এবং তখন ডক্টর ইউনূস বলেছিলেন যে আগামী ঈদে, মানে ওনার ভাষায়, চিটাগোনিয়ান ভাষায়, যে আগামী ঈদে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ, আপনার বাড়িতে চলে যাবেন। এটা খুব স্ট্রাইকিং স্টেটমেন্ট ছিল সেই সময়, জন্য মনে আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে অ্যান্টোনিও গুটেরেস তো পর্তুগালের ফরেন মিনিস্টার ছিলেন বেশ অনেকদিন ধরে, কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান করিডোর শব্দটা উচ্চারণ করবেন এবং এটা না বুঝে করবেন, এটা আমার কাছে কিন্তু এখনো মনে হয়নি। এবং জাতিসংঘ কিন্তু কখনোই এসে রিফর্মুলেট করে নাই
যে না এটা করিডোর হচ্ছে না, এখানে আসলে জাস্ট আপনার ত্রাণ ড্রপ ইন করা হবে বা সাম ত্রাণ ডিসবার্সমেন্ট হবে, এরকম একটা কিছু। অন্য কিন্তু শব্দ ওনারা ব্যবহার করে নাই, এই শব্দটা করেছেন ডক্টর খলিলুর রহমান। জি, এখন আমি অত্যন্ত দুঃখিত যে সবাই ডক্টর খলিলুর রহমান মানে এই জিনিসটা ওনারা মনে করছেন যে ডক্টর খলিলুর রহমান এখানে শব্দ নিয়ে খেলছেন, অর্থাৎ উনি যেটাকে ত্রাণ দেওয়ার চ্যানেল বলতে চান ওটাই আসলে করিডোর। আসলে তো ব্যাপারটা হচ্ছে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে যাবে, কারণ এখানে অনেক হাজার হাজার টন যায়, এটা তো উপর থেকে ঠাস ঠাস করে ফেলে দেওয়া যায় প্লেন থেকে, এটা হলো মেইন ব্যাপার। যাই হোক, আমার কথা হলো যে এই জন্য আমরা করিডোর করিডোর বলছি, কারণ আমরা যদি করিডোর এটা না বলি তাহলে আজকে যে ডক্টর মনোয়ারকে যে আমাদের অ্যাম্বাসেডর ইন নেপিথ তাকে যে আপনার পাঠিয়ে দেওয়া হলো, অথবা ডিফেন্স অ্যাটাশেকে যে পাঠিয়ে দেওয়া হলো, এগুলো আমরা কিভাবে আলোচনা করব? জি, আমি আশা করি আমাদের ভাই বুঝেছেন। এরপরে স্যার ইয়েটা ছিল কি, আমি এখন এটা ভুলে গেলাম। সেক্রেটারিয়েট। জি, সেক্রেটারিয়েটের ব্যাপারে যেটা বলার ইয়ে আছে সেটা হচ্ছে যে আমি যেভাবে দেখি, আমি তো 23.5 বছর এই চাকরি করেছি, আমার কাছে মনে হয়েছে যে ব্যুরোক্রেসি কতগুলো ইন্টারেস্টিং অ্যাট্রিবিউটস আছে। এক হলো যে এরা কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ, এনাদের একটা প্ল্যান আছে, এনাদের খুব ছোট কিন্তু খুব অ্যাসিওর, যে মনে করে আমি ডেপুটি সেক্রেটারি হব, আমি সেক্রেটারি হব, আমি যুগ্ম সচিব হব, এবং ওইটা যদি উনারা হতে না পারেন ওনাদের মাথা খারাপ হয়ে যায়, এবং ওইটা যদি হইতে পারেন তাহলেই কিন্তু উনারা মোটামুটি খুশি। উনারা যেটা করতে হয়, মানে আপনি যদি একটা ব্যুরোক্রেসিকে বা আমলাতন্ত্রকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান, আপনার কিন্তু সবার উপরে কিন্তু অ্যাকশন হয় না, পদক্ষেপ নিতে হয় না। আপনি যদি তাদের মধ্যে ক্ষমতাবান যারা উপরের, আপনি যদি 2 জন সেক্রেটারি লেভেলের লোককে যদি আপনি সরিয়ে দেন এবং তাদেরকে একদম মানে আপনি সরিয়ে দিলেন, একদম তাদেরকে আপনি অন্য ইয়ে করলেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল, কারণ তদন্ত শুরু করে দিলেন, তাহলেই কিন্তু মানুষজন ঠিক হয়ে যাবে। তাদের নিচে যারা ছিল তারা সবাই ঠিক হয়ে যাবে। আমি মনে করি যে এইটা করা, আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় এই ইয়েতে এটা পিছনে কোনো একজন না কেউ না কেউ থাকে, বেশ কিছু লোক থাকে যাদের কাছে, কারণ এটা একটা হায়ারার্কিক্যাল সিস্টেম, আপনাকে মনে রাখতে হবে। সেই জন্য নিচের যারা কর্মকর্তা তারাও কিন্তু উপরের দিকে তাকায় এবং উপরের দিকে লিডার খুঁজে। তো যাই হোক, এই হায়ারার্কিক্যাল সিস্টেম গ্রুপিং এ থাকলে সেখানেও হায়ারার্কি থাকে, আপনাকে হায়ারার্কিক্যালি যে উপরের দিকে আছে তাকে সরাই দিতে হবে। আপনি 2-4 জনকে সরাই দেন, 5-10 জনকে সরাই দেন, দেখেন আপনার কি হয়, অন্যরা লাইনে এসে যাবে। এটা হচ্ছে আমার কথা। এই ব্যুরোক্রেসি না হলে কিন্তু এটা এইভাবে চলতেই থাকবে। আচ্ছা, আমাকে 1-2 জন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরগুলো আমি দেই। মিনহাজ করিম তিনি আমাকে প্রশ্ন করছেন, তাজ হাশমি স্যার, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে প্লিজ এই বিষয়ে আরো ভিডিও করুন। উনাকে আমি বলি যে আমার যে ভিডিওটি এর মিডিয়ার আগে যেটা করেছি, চীনকে সামলাবেন কি করে এই আরাকান করিডোর নিয়ে, সেটা মাত্র 14,000 লোক দেখেছে 2 দিনে। আর আমি আগেই বলেছি আরেকটা প্রোগ্রাম করেছিলাম 25 তারিখে, সেটা 3,76,000 লোক দেখেছে। সেটা টাইটেল ছিল কি, ডক্টর ইউনূসের ব্যাপারে, যে ডক্টর ইউনূসের চাল আর সেনা প্রধানের লাভ, এই জন্য 376,000 লোক দেখলো। আর যেখানে আমি আরাকানে যে করিডোর দেয়াটা যে সুইসাইডাল, বাংলাদেশ যে ধ্বংস হয়ে যাবে, চীন এবং মিয়ানমার এমন মার দেবে যে বাংলাদেশ গাজাব হয়ে যাবে, শুধু চট্টগ্রাম না ঢাকাও শেষ হয়ে যাবে, সেটা দেখলো মাত্র 14,000 ব্যক্তি। তো এই ভিডিও, আমি তো পয়সার জন্য ভিডিও করলে তো আরো সস্তা কথা বলতাম, যাই হোক করবো। উনি আরেকটা প্রশ্ন করেছেন আমাকে, গণতন্ত্র ছাড়া কি বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো সম্ভব? খুবই লোডেড কোয়েশ্চেন। সিঙ্গাপুর এখনো পুরোপুরি গণতান্ত্রিক না। তো গণতন্ত্রের ব্যাপারে যেটা ফরিদ জাকারিয়ার একটা বই আছে, লিবারাল অ্যান্ড ইলিবারাল ডেমোক্রেসি, ফরিদ জাকারিয়া বলেছেন যে লিবারাল ডেমোক্রেসি আমরা চাই, যে একটা সহনশীল ভালো একটা, লিবারালের বাংলা কি বলবো, মানব উদারপন্থী গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত করার জন্য ফরিদ জাকারিয়ার থিওরি হচ্ছে আগে মানুষজন যারা সেটা ভোগ করবে তাদেরকে উদার হতে হবে। আমরা যে কতটা অনুদার, এই যে ফেসবুক বা ইউটিউবে আপনি একটা কমেন্ট করলেই আপনাকে বিভিন্ন জন্তুর বাচ্চা বলে গাল দেওয়া হবে, আপনার
জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গাল দেওয়া হবে যে আপনি আপনার যাকে বাবা বলে মনে করেন সে আপনার বাবা নয়, গালাগাল করে তারপরে আপনাকে বানানো হবে হয় ভারতের রাজাকার না হলে পাকিস্তানি রাজাকার। কোনো উদারপন্থী যে দ্বিমত পোষণ করা, আমি একটা বললাম ওইটাকে যে মেনে নিতে যে পারে না, মানে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি যেখানে হয় না, সেই দেশে গণতন্ত্র করবেন কি করে? আপনি একটা কিছু বললেই মারতে আসবে লাঠি দিয়ে। তো এখন এটা আওয়ামী লীগের ভেতরে ছিল, এই সিনড্রোমটা এখন সব দলের ভিতরে মোটামুটি চলে এসছে। আপনি একটু ভিন্ন মত দিলে, আপনি টক শোতে দেখেন নাই আওয়ামী লীগের এক মন্ত্রী শাহজাহান খান এই তৃতীয় মাত্রাতে, উনি ওই জিল্লুর রহমান মাঝখানে, উনি আরেকদিকে, ওইখান থেকে উঠে এসে বলছেন তোর চোখ তুলে ফেলবো। মানে টক শোতে উনি একজনের চোখ তুলে ফেলতে চাচ্ছেন কারণ তার মতের সঙ্গে তার মিল হচ্ছে না। তো ওই রকম সমাজে গণতন্ত্র ইউরোপ ইংল্যান্ডে এসছে কতশো বছর পরে, মানে 1639 সালে তারা আর একটা মার্শাল ল হল মিলিটারি, সেখানে তারপরে ক্রমওয়েল শাসন গ্রহণ করলো, রাজাকে মেরে ফেললো, তারপরে আরো কিছুদিন পরে ওখানে বহুদিন পরে গণতন্ত্র আসবে। আমরা তো এখনো সেই ব্রিটেন 17শ শতাব্দীতে যেখানে ছিল আমরা হয়তো সেইখানে, যে জন্য পাকিস্তানে দেখানো মার্শাল ল হচ্ছে, আমাদের এখানে হচ্ছে মিলিটারি কথাবার্তা বলছে, এগুলো তো গণতান্ত্রিক দেশে সম্ভব না। সিঙ্গাপুর বানাতে হলে প্রথমে আপনাকে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সিঙ্গাপুরে আপনি যদি যারা এই চুরি চামারির কথা বলেন দেখছেন, এদের সবগুলারই হয় ফাঁসি হতো, নইলে 20-25 বছরের জেল হতো, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতো। সেটা করতে গেলে তো আমাদের সেক্রেটারিয়েটের রোজই তালা বন্ধ থাকবে, ওরা হরতালে যাবেন। সুতরাং এত সহজেই কিন্তু হয় না। আর আমাকে আরেকটা প্রশ্ন করেছেন একজন মোহাম্মদ মান্নান, আপনি নিজে বলেছিলেন আরাকান বাংলাদেশের অংশ হিসাবে দেখাবেন। তা আমি তো ইতিহাসবিদ হিসাবে বলেছি 1784 সালে এই যে মিয়ানমারের বার্মিজরা আরাকান দখল করে নেয় এবং আরাকান ছিল মুসলিম মেজরিটি। এই 1784 সালেই 35,000 আরাকান রোহিঙ্গা চট্টগ্রামে চলে আসে। 1784 সালের 35,000 মানে এখন কোটিখানেক হবে, তার মানে চট্টগ্রামের বিরাট একটা অংশ। এবং তারপরে প্রচুর আরাকান থেকে রোহিঙ্গারা চট্টগ্রামে এসছে, যে জন্য চট্টগ্রাম এবং রোহিঙ্গার ভাষা এক। এখন এটা চিটাগং থেকে আরাকানে গেছে না আরাকান থেকে চট্টগ্রামে এসছে? আমি তো মনে করি আরাকান থেকে চট্টগ্রামে এসছে। সুতরাং এটাকে দূর করতে হলে আপনাকে প্রথমে একটা শক্তিশালী সরকার হতে হবে, রাষ্ট্র বানাতে হবে। আমাদের 18-17 কোটির দেশ, আমাদের সেনাবাহিনী মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে আমাদের সেনা নৌ বিমান বাহিনী কয়েক ঘন্টা বা কয়েকদিন টেকে, সেটা একটা বিতর্কের বিষয়, কিন্তু আমরা পরাজিত হব। আমাদের যে ছোট জিডিপির পার ক্যাপিটা ইনকামের দেশ পাকিস্তানের যে আর্মি, নেভি, এয়ারফোর্সের শক্তি, আমাদের গুলো ওই যে মুনতাসির মামুন টাইপের কিছু লোকজন বলতেন বাংলাদেশের কোনো সেনাবাহিনীর দরকার নাই, ওই থিওরি হাসিনা প্রয়োগ করেছে। ফলে বাংলাদেশের ঢাল আছে, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, আর্টিলারি শেল নাই, মানে ট্যাঙ্কের গোলা নাই, বিমানের মিসাইল নাই, নেভির টর্পেডো নাই। তা আপনারা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করবেন কি দিয়ে? আবার তারপরে যখন নাই কিছু, তারপরে আপনারা করিডোর দেওয়ার কথা চিন্তা করেন মিয়ানমার সরকার বিরোধী একটা শক্তিকে। এটুকুই আমার বক্তব্য। এখন সাকিব আলী সাহেব, আপনাকে আমি আবার বলছি, জি বলেন। আমি একটা স্যার এই খুব কষ্টকর একটা প্রশ্ন, যে প্রশ্নটা আপনাকে করা হয়েছে স্যার, যে গণতন্ত্র ছাড়া কি আমাদের কোনো উপায় আছে কিনা, এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন রাইট নাও। আমি যেভাবে এখন বলছি যে সেটা হচ্ছে যে ধরেন আমরা ধরে নেই যে বিএনপি নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। আমরা যদি ওটাই ধরে নিই, তাহলে আমি জনাব তারেক রহমানকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যতজন এই বাংলাদেশে কমিটি মেম্বার থাকবে, উনাদের 5 বছরে কত টাকা হলে চলবে? জি, অর্থাৎ গণতন্ত্রের কিন্তু একটা প্রাইস আছে স্যার, একটা মূল্য দিতে হয় আমাদের, যে মূল্যটাকে আমরা বলছি দুর্নীতি। এখন কথা হচ্ছে কি স্যার, যদি টাকাটাই আমরা যদি ঠিক হয়ে যেত, তাহলে কি হইতো? বিজনেসটা অ্যাটলিস্ট হইতো, কাজটা হইতো, কেউ ঠেকাইতো না, কেউ কাউকে আটকাইতো না। এই যে আটকিয়ে ধরে ব্ল্যাকমেইল করে এগুলা থেকে আমরা অন্তত বাঁচতাম। তো আমার কথা হচ্ছে যে আসলে গণতন্ত্রের সাথে দুর্নীতির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। সুতরাং সেই অবস্থা, এবং আপনি যদি দেখেন যে তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া যখন উন্নত হয়,
তখন কিন্তু সেগুলো প্রত্যেকটাই সামরিক বা এবং সেনা শাসনের অধীনে ছিল। আপনার কোরিয়ার সময় ছিল, আপনার মনে আছে পাক চুং হি, চুন্দু হুয়ান, রোতেউ এরকম ছিল। আর ওখানে ছিল চিয়াং কাই শেক, চিয়াং চিংকো বোধহয় তার ছেলে, 80s বোধহয় হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। তারপরে তারা আপনার ডেমোক্রেসিতে গিয়েছে। সুতরাং আমি এটা একটা বড় সমস্যা, এবং সেই জন্য আমাদের একটা জিনিস বের করতে হবে। এবং আমি মনে করি এইখানেই বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই জায়গায়। বিকজ ইফ উই ক্যান সলভ দ্য মানি প্রবলেম, মানি প্রবলেম বলতে আমি স্যার বুঝাচ্ছি এখানকার করাপশন প্রবলেম স্যার, এটা যদি আমরা সলভ করতে পারতাম তাহলে বাকি সবকিছু সলভ হয়ে যায় স্যার। আসলে বাকি সব সলভ হয়ে যায়। কারণ কেউ মানে এরা যে আনফেয়ার মিন্স করছে কি জন্য? আলটিমেটলি টাকার জন্য। এই যে ধরেন আনফেয়ার মিন্স করছে এমপি হওয়ার জন্য, 2 বার এমপি হওয়ার জন্য, 3 বার এমপি হওয়ার জন্য, কেন? টাকার জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি যে টাকার ব্যাপারটা কিন্তু আমাদেরকে যদি ক্লিয়ার করতে পারতাম, এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি একটু আগে, আপনার অনুষ্ঠানে আগে কথা হয়েছে, এবং আমার সাথে আমি আপনাকেও বলেছি, আলী রিয়াজ সাহেবের সাথে আমার একটু দেখা হয়েছে, আমি সাথে সাথে ওনাকে বলেছি যে রিয়াজ ভাই আমি মনে করি যে আপনার সংস্কার হবে না, কারণ ওই ইউ হ্যাভ টু ফলো দ্য মানি। উনি তখন বললেন হ্যাঁ 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 ফলো দ্য মানি। আমরা যে আপনাকে ওই যে এই দলগুলোর পলিটিক্যাল ইকোনমির কারণে এটা হবে না, আমি যে কথাটা বারবার বলি। তো যাই হোক, এখনো ওইটা এনগেজ করছে না, কিন্তু ওইটা যদি আমরা এনগেজ না করি, আমি মনে করি গণতন্ত্র থেকে আমরা কোনো সুফল পাবো বলে আমি মনে করি না। নিশ্চয়ই, মানে যেটা লি কুয়ান ইউ করেছেন, ওই গাইডেড ডেমোক্রেসি, উনি প্রথমে রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হবে, রাস্তায় থুতু ফেললে কত টাকা ফাইন হবে, টয়লেট ফ্লাশ না করলে কত টাকা ফাইন দিতে হবে, এগুলো আগে নিশ্চিত করলেন। সিঙ্গাপুরের মানুষ আমাদের দেশের মতোই ছিল। আমি 10 বছর ওখানে চাকরি করেছি, এনইউএসএ পড়িয়েছি। আমি বুড়ো বুড়ো লোকদের জিজ্ঞেস করতাম, তারা বলতো যে ভাই এই ডান্ডা ছাড়া কাজ হয় না। সিঙ্গাপুরে করাপশন বা কোন রকমই হলে পরে, চুরি ডাকাতি হলে 6টা করে বেত মারা হয়। 4টা বেত খাওয়ার পরে সুস্থ শরীরের লোকজন অজ্ঞান হয়ে পড়ে, ডাক্তার এসে ইঞ্জেকশন রেজেস্ট্রিতে ওষুধ দিয়ে ওই দিন সম্ভব না হলে পরের দিন আবার বকেয়া 2টা বেত মারা হয়। এই বেত মারার ব্যবস্থা করেন, এবং চুরি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়, 20-25 বছরের জেল। শুধু জেল না, তাদের সমস্ত পেনশন, গ্র্যাচুইটি, বেনিফিট, ব্যাংকে যত সেভিংস আছে, ব্যাংক, বাড়িঘর, সমস্ত সরকার বাজেয়াপ্ত করে নেয়। মানে একটা চোরা সেক্রেটারি ধরা পড়লে সে রাস্তার ফকির হয়ে যাবে, তারপরে জেলে থাকবে। এইটা যদি নিশ্চিত করেন, দেখবেন যে কোনো বেটা চুরি করার আগে 50 বার চিন্তা করবে, আরে বেত মারবে আর 20 বছরের জেল হবে, ছেলেমেয়ের জন্য সম্পত্তি চুরি করতেছি, এই সম্পত্তি তো সব সরকার নিয়ে যাবে, তাহলে চুরিটা বন্ধ হয়ে যেত। এখন মানুষের অভাব মনে করেন, যে লোক 50,000 টাকা 1 লক্ষ টাকা বেতন পায়, সে মনে করে মাসে 20 লক্ষ টাকা বেতন না হলে কি চলে? তারপরে অ্যাসপিরেশন যদি, যেটা গান্ধীজি বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ বিগ এনাফ ফর এভরিওয়ানস নিডস বাট টু স্মল ফর সাম পিপলস গ্রিড। পৃথিবীর সমস্ত লোকের যত চাহিদা আছে সেটা পূরণ করার জন্য পৃথিবী অনেক বড়, কিন্তু কিছু লোকের লোভের জন্য পৃথিবীটা খুব ছোট। যে পরিমাণ তাদের খাই ভাব, আপনি দেখেন না আমাদের লোকগুলোকে, তাইওয়ানের কাছ থেকে ঘুষ খেতে হবে, ভিসা অফিস করতে দিতে হবে, এইখান থেকে বানাবো ওইখান থেকে বানাবে, তার ক্যাডাররা চাঁদাবাজি করবে। এই চাঁদাবাজদের যদি আপনি 20 বছরের জেল নিশ্চিত করেন, দেখবেন যে আর কোনো চাঁদাবাজি হবে না। কিন্তু তার চাঁদাবাজের যে অভিভাবক, মুরব্বী তো হচ্ছে দলীয় নেতা, তার এলাকার এই লোকজন তাদের জন্য ভোট সংগ্রহ করে নিয়ে আসে, সুতরাং চাঁদাবাজি তো তারা করবেই। এখন একজন প্রশ্ন করেছে, আপনার কাছে প্রশ্নটা দেই, যে করিডোরের পক্ষে উনি বলছেন, স্যার যেসব রোহিঙ্গারা ফেরত যাবে তাদের ওষুধ, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর প্রয়োজনে করিডোরের প্রয়োজন। উনি করিডোর বলতে বোঝাচ্ছেন যে রোহিঙ্গারা যখন ফেরত যাবে এই জন্য করিডোর দিতে হবে। আপনার কি বক্তব্য? আমি স্যার 100% ভাই ওনার সাথে এগ্রিড, এবং উনি, আমরা বলতে চাই আমরা করিডোর 100% সাপোর্ট করবো। আমি শিওর ডক্টর তাজ হাশমি 100% সাপোর্ট করবে যদি আগে রোহিঙ্গারা যাওয়া শুরু করে। আপনি যা শুরু করেন না, শুরু করেন, আমি বলছি না সবাইকে একসাথে যেতে হবে, যা শুরু করেন রিপ্যাট্রিয়েশনটা, তখনই কি আমরা স্যার চাইবো না, আমরা বলবো ইয়া ফাইন গো অ্যাহেড, কোনো অসুবিধা দেবো। এখন শেষ কথা কিছু আছে আপনার, বলেন। না স্যার, আমার ওই শেষ কথা একটাই স্যার, যে সেটা হচ্ছে কি আপনি যে কথাটা লি কুয়ান ইউ যেটা করেছেন, সেটা তারেক রহমান সাহেব কেন করবেন না?
পারবেন কিনা এটাই হলো গিয়ে বিষয়, তাই না স্যার? এখন আমাদের তারেক রহমান সাহেবকে সামহাও রাজি করাইতে হবে। আমরা জানি না আল্লাহ করাবে, আমাদের কিছু সেই জায়গায় স্যার, যে উনি কত টাকাতে উনার সব মানুষের হবে, উনার যে বিশাল যে উনার বাহিনী, সেই বাহিনী কত টাকাতে সন্তুষ্ট হবে, সেটা যদি আমরা জানতাম এবং সেটা ডিসবার্স করা, সেটা পে করে দেওয়ার যদি আমাদের একটা উপায় থাকতো, তাহলে হয়তো কি স্যার যে আমাদের এখানে অবস্ট্রাকশন হইতো না, বিঘ্ন করতো না। তাহলে হয়তো কি একটা যদি আমাদের সত্যিকারের যদি সবাই স্কিমে কে কত পাবে জানা থাকতো, সুন্দর করে ব্যবসাটা হইতো। আমি যেটা চাই যে ব্যবসাটা হইতো, কোলাবোরেশনটা হইতো, মানুষের মধ্যে ট্রাস্ট আসতো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমার এত টাকা দিতে হবে, ট্রাস্ট। এটা আমি সরি স্যার, আমি এর থেকে আর কোনো ভালো এই অবস্থায় পাচ্ছি না যে ওনাদেরকে ব্রাইব করা ছাড়া যে আর কোনো উপায় দেখলাম না স্যার। আমি একমত নই, মানে ঘুষ আর কত লাগে, তোর কত লাগবে মাসে দেবো ব্যবস্থা করে। আমি আর কি বলবো স্যার, যেটা করার উপায় ছিল যে চাকরির সৃষ্টি করা, নতুন চাকরি এবং শিক্ষার মান বৃদ্ধি করা। এই যে 2019 সালের ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, সেটা আমার বইতে আমি ব্যবহার করেছি, 50 ইয়ার্স অফ বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্যাংক 2019 সালে বলেছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েটদের 39% বেকার। এখন বোধ হয় 39-এর জায়গায় 50% হবে। আপনার অর্ধেক গ্রাজুয়েট যদি চাকরি না পায়, তখন তার তো চলতে হবে। সে ওই বাসের ড্রাইভারকে ঠেকাবে, এখানে বাস দাঁড় করালেই ঘন্টায় 100 টাকা দিতে হবে আমাকে, বা এই জায়গায় দোকান করলে আমাকে টাকা দিতে হবে। তো এরা ওই যে ঢেউ গুনে পয়সা চুরি করার যে ব্যাপার ছিল, যে নদীতে ঢেউ গুনতেছি, সরকার বলছে পয়সা দে, এখন এইভাবে ঢেউ গুনে ঘুষ খাওয়ার যে কালচার সৃষ্টি হয়ে গেছে, এবং জনগণকে আমি বলছি তারা প্রতিরোধ করতে পারে না, তারা ভয় পেয়ে যায়। এই মাস্তান যেমন যে বগুড়া একবার করেছিল লাঠি বাঁশি আন্দোলন, যে কোনো দোকানে চাঁদাবাজি, এক্সটর্শন, ছিনতাইকারী গেলেই তারা বাঁশিতে ফু দেয় এবং পাশের বার যতগুলো দোকানদার আছে সবাই লাঠি নিয়ে চলে আসে। সুতরাং কোনো মাস্তানি, কোনো চাঁদাবাজ ওখানে টিকতে পারে না, জনতার লাঠির বাড়িতে তারা পালিয়ে যায়। তা আপনি মোড়ে মোড়ে এরকম লাঠি বাঁশি বাহিনী তৈরি করেন, যে চাঁদা চাওয়া মাত্রই বাঁশিতে ফু দেব, 500 লোক এসে ডান্ডা নিয়ে হাজির হবে। চাঁদাবাজ কয়জন থাকে? 8 জন, 10 জন, 5 জন, 4 জন। এই মাস্তান, হ্যাঁ আমার চিনিস, অমুক পার্টি তমুক পার্টি ডিজাউন করবে, পার্টি বলবে না না ওদের আমরা চিনি না। যদি জনগণ মাথা লাঠি মেরে ফাটিয়ে দেয়, এটা একটা ব্যাপার। পুলিশও ঘুষ খায়, পুলিশকে আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং জনগণকেই একটা ব্যবস্থা করতে হবে, এবং শিক্ষার মান বৃদ্ধি করা ছাড়া, বেকার সমস্যা দূর করা ছাড়া, চাঁদাবাজি এবং রাজনৈতিক দলের ভিতরে যে করাপশন, আপনি কি করে বলবেন যে তারেক রহমান সাহেব, আপনি বলেন আপনার সারা দেশে কত লোক আছে, তাদেরকে কত করে চাঁদা দিলে, কত টাকা মাসে দিলে তারা আর চাঁদাবাজি করবে না? হ্যাঁ, আমি সেটা সত্যি কথা স্যার। আমি এই জন্য বলছি আপনাকে যে বাংলাদেশে আপনি যেটা বললেন যে যারা পড়ালেখা করে তারা বেকার। জি, বাংলাদেশে তো যারা পলিটিক্স করে তারা তো অন্যটাই, তারা পড়ালেখা করার লোক না। জি, গুন্ডা প্রকৃতির লোকদেরই কিন্তু বেটার অবস্থা। কয়েকদিন আগে একজন লিখেছেন, আলতাফ পারভেজ সাহেব, উনি প্রথম আলোতে লিখেন, উনি লিখেছেন, আমি জাস্ট ক্যাপশনটা দেখেছিলাম, যে সেটা হচ্ছে যে গ্রামে অশিক্ষিত লোকের অবস্থা শিক্ষিত লোকের চেয়ে বেটার। জি, আমি আপনার কথাটাকে সাপোর্ট করছি স্যার, কিন্তু আমার কথা হলো যে এটা কর্মসংস্থানের বিষয় নয়, এটা হলো ইনসেন্টিভ সিস্টেমের বিষয়। আমাদের দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে আমলারা, সেই সিস্টেমে অলিগার্করা, ক্ষমতাসীন যারা লোক, ক্ষমতাবান যারা লোক, তারা কিন্তু স্যার এই ঘুষ খাওয়া, ঘুষ দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের সিস্টেমটা বানিয়ে নিয়েছে। এই আপনি অলিগার্কদেরকে রেখে দিবেন, এই সচিবদেরকে রেখে দিবেন, এই জেনারেলদেরকে রেখে দিবেন, এই পুরনো রাজনীতিবিদদেরকে রেখে দিবেন, যারা সবাই করাপ্ট। যারা করাপশন করে এসেছে তারা এই করাপশনের জন্য সার্থকতা, সফলতা পেতে থাকবে, তারপর স্যার এটা চেঞ্জ হবে না। এবং এটা স্যার আমি যেটা বলতে চাই যে আসল বড় বড় সেগুলো তো রাস্তার উপরে হয়, 10 তলার উপরে হয়, সেগুলো তো ইয়ের পিছনে হয়, আপনার পর্দার পিছনে হয়। সুতরাং ওটাকে আপনি স্যার কিভাবে ইয়ে করবেন, আপনি ঠেকাবেন? আমি হ্যাঁ, এটা স্যার একটা লম্বা এটা নিয়ে আমাদের বোধহয় একসময় আরো বসা উচিত আর কি। আজকে স্যার বাড়াতে চাই না, সরি স্যার। আর দুটো প্রশ্ন আছে আপনাকে, আমি উত্তর দিতে পারবো, আমি আপনাকে দেওয়া উত্তরগুলো। একজন প্রশ্ন করেছেন ওই যে রোকালয়ের খানে, তিনি বলেছেন আপনারা সেনাপ্রধানকে ক্রিটিসাইজ করছেন, উনি কি কোনো বিষয়ে মতামত দিতে পারেন না যে বিষয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব বিষয় জড়িত?
এটা একটা প্রশ্ন। তারপর আরেকটা আছে, আপনি এটা উত্তর দেন আগে। স্যার আগে আমি এটা বলি যে আমরা সেনাপ্রধানকে, আমি একদিনের কোনো কারণের ব্যাপারে মানুষকে বিচার করি না স্যার। আমি দিনের পর দিন বছরের পর বছর বা মাসের পর মাস তাকে অবজার্ভ করি, তার প্রতিটা কাজকে স্যার আমি আমার বিচারের জন্য বা আমার মতামত তৈরির জন্য, ওপিনিয়ন মেকিং এর জন্য আনি। আমি একটা জিনিসের উপরে করি না। সো আমি জেনারেল ওয়াকারকে খালি একটা করিডোরের ব্যাপারে উনি কি করেছেন সেটার ব্যাপারে আমি দেখছি না। আমি জেনারেল ওয়াকারকে দেখছি উনি 5ই আগস্ট থেকে, এবং আমি এটাও বলেছি শেখ হাসিনা যাওয়া পর্যন্ত উনি যা যা করেছেন আমি সবকিছুর জন্য উনাকে এটা নিয়ে ধরবো না। কিন্তু বিডিআরে উনার ঘটনা সেটা অন্য ব্যাপার, সেটা আমার কোনো জায়গা নেই, কারণ এটা বিডিআর এর যারা ভিকটিম তাদের ব্যাপার, বিডিআর এর ব্যাপার যারা অফিসার তারা জানেন উনি কি করেছেন। বাট আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার পরে উনি যেভাবে 626 জন বলেন, অন্যান্য জেনারেল বলেন, এখনো আর্মির ভিতরে আমার মনে হয় যে কিলার যারা অফিসার আছে তারা এবং সদস্য তারা এখনো আছে, উনি যারা বঞ্চিত ছিল তাদের ব্যাপারে যা করেছেন, উনি আসলে তখন বলা হয়েছিল যে উনি আওয়ামী লীগকে আবার ঢুকানোর জন্য যা করেছেন। সুতরাং পলিটিক্যালি আপনি বলেন, ভারতের সাথে উনি যে সম্পর্ক করেছেন, উনি যেভাবে নির্বাচনটাকে খুব তাড়াতাড়ি করতে চান এবং করতে যে আমরা মনে করি, আমি ভুল হইতে পারি, কিন্তু আমি মনে করি যে উনি চাইতেছেন বিএনপি কে তাড়াতাড়ি এনে, এটা ভারতের প্ল্যান, এটা আমরা মনে করি। ভারত সাথে বিএনপির একটা বোঝাপড়া হয়েছে দেখে আমরা মনে করি, আমরা খালি করি তা না, আমাদের থেকে অনেক বেশি যারা বোদ্ধা তারাও করেন। তো এই অবস্থার জন্য আমরা সেনা প্রধানের সমালোচনা করি। আমি কিন্তু এই যে এই করিডোরের ব্যাপারে যদি এটা লেজি গোবরে করে ফেলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেইখানে আমাদের সেনাপ্রধান যেটা বলেছেন আমরা তো সেটার কখনো সমালোচনা এই অনুষ্ঠানে করি নাই, আমরা তো করি নাই, আমিও স্যারও করেন, আমিও করি নাই। সো দ্যাটস মাই রেসপন্স। ঠিক আছে, আর একটা প্রশ্নের সাথে ইম্পর্টেন্ট না তো আজকে এ পর্যন্তই। একেবারে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি রোজই আপনাকে আনলেই নতুন কিছু শিখি, এটা আমার ভালো লাগে, এক্সপিরিয়েন্স। সবাইকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের ইনকলাব বিপ্লব যেন ব্যর্থ না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে, সেজন্য আমি সবসময় শেষে বলি ইনকলাব জিন্দাবাদ। আবার বলছি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠান দেখার জন্য। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ইনকলাব জিন্দাবাদ।